মায়ের কথায় পাখির কান্নার বেগ বেড়ে যায়। তোমাদের কি করে বোঝাই আমি? তিনি তোমাদের মেয়েকে সরানোর প্ল্যান করেছিল মা। ও বহুরূপী মানুষ। চোখের পানি মুছে শান্ত করে নিজেকে বলে পাখি। কেউ যদি আমার বাবার হত্যার বিচার না চায়, চুপ করে বসে থাকে, আমি তো আর পারবো না। কারণ বাবার মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে আমিও দায়ী। কারণ আমার জন্যই তো চলে গেল আমার বাবা। আবারও বাবার কথা ভেবে কেঁদে ফেলে পাখি। শান পাখিদের বাড়ি থেকে ফিরে আর নিজের ঘরে যায়নি, বাগান বাড়িতে উঠেছে। কারণ ঘরের প্রতিটি কোণে কোণে পাখির বিচরণ। ফোনের সব সিমগুলো বন্ধ রেখে হসপিটালে দেওয়া নম্বরটাই খোলা রেখেছে সে। একাকিত্বের সঙ্গী হিসেবে বেছে নেয় নিজের বাগান বাড়িকে। আধা নির্মাণ করা ব্যালকনিতে পা নিচে ঝুলিয়ে বসে পড়ে। সন্ধে হয়েছে অনেক আগে, চাঁদটা আজও জলজল করছে। পানিতে প্রতিচ্ছবি পড়েছে চাঁদের। মনে পড়ে যায় পাখির সাথে কাটানো এখানকার প্রথম রাতটার কথা। পাখিকে দেওয়া কথাটা রাখতে পারে না শান, ভুল করে ফেলে প্রথমবারের মতো। দ্রুত ঘরে গিয়ে সিগারেটের আস্ত প্যাকেটটায় দিয়াশলাই সহ নিয়ে আবারও বসে পড়ে। একে একে একই সময়ে 10টা সিগারেটই শেষ করে তবুও পাখির কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। এভাবে এত বড় বদনামটা না দিলেও পারতে চান। আমি বাবাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি জান পাখি, পারিনি আমি। এই বিশ্বাস আমার উপর রেখেছিলে তুমি। আনমনে ভাবতেই দু চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে অঝরে, আর অনবরত সিগারেটের ধোঁয়া ফুঁকছে। আমি জানি তোমার ভুলটা ভাঙবে, তবে আমি কোনোদিন তোমার এই ভুলটা ভাঙাবো না। তুমি নিজেই বুঝবে একদিন যে আমি নির্দোষ। হয়তো সেদিন অনেক দেরি হয়ে যাবে। আমি যা করেছি সবটাই তোমার জন্য করেছি। তুমি ফিরলে আমি কোনোদিন তোমাকে ফেরাবো না জান, কারণ তোমাকে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। চাঁদের দিকে চেয়ে শান অস্ফুট স্বরে বলে, আই লাভ ইউ ব্ল্যাক অ্যাঞ্জেল, আই মিস ইউ। অন্যদিকে পাখিও জানালার কাছে বসে অনবরত কেঁদেই চলেছে, আর আকাশের দিকে চেয়ে ভাবছে, কিভাবে এত অভিনয় করতে পারলেন? আমার সময়ে অসময়ে আদর করা, চমকে দেওয়া, গিফট দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, সবটাই কি তবে অভিনয় ছিল সার্জন সাহেব? মনে আছে সে রাতের কথা, যে রাতে আমরা একে অপরের হয়েছিলাম? পাখির হেঁচকি উঠে যায় কাঁদতে কাঁদতে, পেটের উপর হাত রেখে ভাবে, আমাদের অনাগত সন্তানটার কথা আপনি কখনোই জানবেন না। মনে আছে কবে এসেছে সে? সেই রাতে, যে রাতে বৃষ্টি বিলাস করছিলাম আমরা দুজন। আমায় কাছে পেয়ে পাগল প্রায় আপনি। তার কিছুদিন পরে আমার পিরিয়ডের ডেট ছিল, কিন্তু সেটা মিস যায়। সবটাই কি তবে অভিনয় ছিল সার্জন সাহেব? আমার বাবা জীবন দিয়ে সেই অভিনয়ের প্রতিদান দিল। আমি কখনো ক্ষমা করব না আপনাকে। আই হেট ইউ। কাঁদতে কাঁদতে জানালার পাশে বসে ঘুমিয়ে যায় পাখি। আজ শফিক সাহেব গত হওয়ার 3 দিন। শোকের ছাওয়া যেন এখনো কাটেনি, তবুও রাশিদা বেগম নিজেকে সহ সন্তানদের খেয়াল রাখছেন। অন্তঃসত্ত্বা বৌমার সব কাজ করে দিচ্ছেন, মেয়েকে বকে ঝোঁকে খাওয়াচ্ছেন, গোসল করাচ্ছেন, সবটাই সামলে নিচ্ছেন একা হাতে। নিজেকে ব্যস্ত রেখেছেন সাংসারিক কাজে। পাখি আগের থেকে ঘরকুনো হয়ে গেছে আরো বেশি। চেহারা খুব খারাপ হচ্ছে প্রতিটা মুহূর্তেই। ঘর থেকে বের হওয়ার প্রয়োজনই মনে করছে না। মেয়েকে দেখে রাশিদা বেগমের মায়া হয় অনেক বেশি। মেয়েটা ভুলের উপর দাঁড়িয়ে আছে, অথচ বুঝতে পারছে না এই ভুলটা ভুল নয়, অন্যায়। আর অন্যায়ের শাস্তি আল্লাহ সবাইকেই দেয়, তার মেয়ের বেলায়ও তার ব্যতিক্রম হবে না। এসব ভাবতেই অজানা ভয়ে হাঁপিয়ে পড়ে রাশিদা বেগম। ঘরের কোণ থেকে থেকে কেঁদে ওঠে পাখি। নামাজের সিজদায় গেড়ে ওঠার ইচ্ছে করে না তার। বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে সে। এর মাঝে কেটে চাই আরো একটি দিন। শান বাড়ি ফিরে না 2 দিন হলো। শর্মিলা বেগম ছেলের দুশ্চিন্তায় পাগল প্রায়। প্রথম দিন ভেবেছিলেন মন মেজাজ ঠিক নেই, তাই বাড়ি ফেরেনি। আর আজ তো 2 দিন, ছেলের কোনো খোঁজ নেই। ফোন দিলেও ফোন বন্ধ পায়। বাধ্য হয়ে পাখির কাছে ফোন দেয় তিনি। বৌমা, মাগো, আমার ছেলে আজ 2 দিন ধরে বাড়ি ফিরে না। জানি না কোথায় আছো, ফোনও বন্ধ রেখেছে। তুমি একটু খোঁজ করো না মা। পাখি বসে যাওয়া শক্ত গলায় বলে, মা, আপনার ছেলের খবর কি করে দেব আমি? দেখুন, হয়তো অন্য কোনো প্ল্যান করে লুকিয়ে আছে, নয়তো কাউকে নতুন করে মেরে ফেলার ফোন দিয়ে আসছে। শর্মিলা বেগম আশাহত হয়ে ফোন কেটে দেয়। খুব ভোরবেলা টলমলো পায়ে শান সদর দরজা ঠেলে
ভিতরে ঢোকে। 3 দিনের নির্ঘুম রাত কেটে যায় বাগান বাড়িতে। ঘুমোতে গেলেই পাখির চোখে নিজের জন্য ঘৃণা ছাড়া কিছুই দেখতে পারে না সে। ধীর পায়ে সিঁড়িতে পা রাখে শান। উঠে যায় নিজের ঘরের দিকে। দরজা ঠেলতেই কাঠের দরজাটায় ক্যাচ ক্যাচ শব্দ উঠে যায়। বোঝার বাকি থাকে না গত 3 দিনে ঘরটায় কেউ ঢোকেনি। ঘরে ঢুকে শান ভারী চোখের পাতায় খাটের দিকে নজর ফেলে। শূন্য খাটটা দেখে বুকটা ধক করে ওঠে। এগিয়ে যায় সেদিকে। বিছানায় ধপ করে বসে ফোন দুটো আর গাড়ির চাবিটা সাইড টেবিলে রাখে। রাতের ড্রয়ারের চাপে সাদা কাগজের কোনা চোখে পড়ে শানের। ভ্রুকুচকে ড্রয়ার টেনে বের করে। বড় একটা সাদা কাগজে কালো কলমের কালিতে বড় বড় করে লেখা 1 জন 2 জন 3 জন। কাগজটা টেনে বের করে আনতেই কাগজটার নিচে ছোট্ট ছোট্ট দুটো 0 সাইজের সাদা জুতো নজরে পড়ে শানের। কিছুই বুঝতে পারে না শান। ভ্রুকুচকে একবার কাগজের দিকে আর একবার জুতোর দিকে নজর বুলায় সে। কিছুতেই বোধগম্য হয় না শানের। হাতে নিয়ে মেঝেতে পায়চারি করে সমাধান বের করার চেষ্টা করে সে। হঠাৎ পেছন ফিরে চোখ পড়ে ওয়ার্ড্রপের উপরে দেওয়ালে টাঙানো ছোট্ট ফুটফুটে বেবিটার দিকে। বুকে ভর করে 2 হাত একখানে করে শুয়ে আছে বাচ্চাটা। হাতের মুঠোয় 1 মুঠো রং বেরঙের ফুল। চোখ জুড়িয়ে যাবার মতো দৃশ্য। পাখির ছোট্ট বাচ্চা খুব পছন্দের, তাই হয়তো টাঙিয়ে রেখেছে। ভাবতেই ছবির উপরে হাত বুলিয়ে মুচকি হাসে শান। অন্যদিকে ফিরতেই ভাবনায় ছেদ পড়ে। ওয়েট, 1 জন 2 জন 3 জন, ছোট্ট একজোড়া জুতো, তারপর বেবির ছবি। তার মানে ভাবতেই শানের মনে পড়ে পাখির সে রাতের কথা। হাত ধরে টেনে আসলো নিজের ঘরের দিকে। তার মানে আমাকে এটাই দেখাতে চেয়েছিল পাখি। মানে আমি আর কিছু ভাবতে পারে না শান। প্রথম বাবা হওয়ার খুশিতে চোখে কেঁদে ফেলে সে। এরপর পাখির হাতে লেখা কাগজটার উপর চুমু খেয়ে হেসে দেয়। বুঝতে পারছে না কি রিয়্যাক্ট করা উচিত তার। হাসি কান্নার মিশ্রণে এক অন্যরকম অনুভূতি হয় শানের মাঝে। পরিবেশ পরিস্থিতিকে একপাশে রেখে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে শান। দরজার কাছে মায়ের দেখা পায়। মাকে চড়িয়ে খুশির খবরটা জানাতে ভোলে না সে। বাবা, তুমি এত সকাল সকাল? আঙিনার ঝাড়ু দিচ্ছিলেন রাশিদা বেগম। চোখের সামনে শুভ্র একজোড়া পা দেখে থেমে যান তিনি। মাথা উঠিয়ে একমাত্র মেয়ে জামাই শানকে দেখতে পান। মেয়ের ব্যবহারে তিনি ভেবেছেন তার জামাই আর কখনোই এ বাড়িতে পা রাখবেন না। কিন্তু না, তার ধারণা মিথ্যে করে শান 3 দিন যেতে না যেতেই তার উঠোনে এসে দাঁড়ায়। হকচকিয়ে রাশিদা বেগম জানতে চায়, ও বাড়িতে সবাই ভালো আছে তো বাবা? হ্যাঁ মা, সবাই ভালো আছে। এরপর উঠোন থেকেই মাথা উঠিয়ে বাড়ির ভিতরে দেখার চেষ্টা করছে কোথাও পাখিকে দেখা যায় কিনা। শান আবার বলে, আপনার সবাই কেমন আছেন মা? ভালোই। ঠোঁটে কিঞ্চিত হাসি রেখে জবাব দেয় রাশিদা। শানের চোখে কাউকে খোঁজার রেশ বুঝতে পেরে রাশিদা বেগম ঝাড়ুটা রেখে শানকে ড্রয়িং রুমে নিয়ে যায়। সোফায় বসতে বলে। এরপর পাখির ভাবি বিনা চলে আসে ঘরে। তার সাথে কৌশল বিনিময় করে শান। এক ফাঁকে জানতে চায় পাখির খবর। ভাবি, পাখি কোথায়? ওঠেনি এখনো? ঠোঁট উল্টিয়ে বিনা জবাব দেয়, কি জানি ভাই, ঘর থেকেই তো বেরোয় না মেয়েটা, হয়তো নামাজ পড়ে ওখানেই বসে আছে। চোর দিয়ে ওঠে। চোখ যেন পাখিকে খুঁজছে। চোখের তৃষ্ণা পাখির পেটে নিজের সন্তানকে অনুভব করার। দ্রুত উঠে পাখির রুমের দিকে চলে যায়। দরজাটা খোলা, তবে হালকা ভেড়ানো। তার মানে পাখি উঠেছে। আস্তে করে দরজাটা আরেকটু ঠেলে চারিদিকে চোখ বোলায়। কোথাও পাই না পাখিকে। মাথায় উঁচিয়ে দেখে জায়নামাজে শুয়ে ঘুমুচ্ছে। ধীর পায়ে এগিয়ে যায় শান। পাখির মুখের দিকে চেয়ে থাকে অপলক। কি মায়াময় সেই মুখ। মুখে কান্নার দাগ রয়ে গেছে। গাল মুখ ফুলে ফুলে গেছে। শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে। হঠাৎ নজর পড়ে পেটের দিকে। পেটের উপর 2 হাত রেখে ঘুমিয়ে আছে মেয়েটা। খেয়াল হয় নিজের সন্তানের কথা। অতি সাবধানে কোলে তুলে নেয় পাখিকে। বিছানায় শুইয়ে দেয় আলতো করে। ঘুমের ঘোরেই পাখির শানের গলাটা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, আমি আপনাকে ছেড়ে থাকতে পারি না শাহজাহান সাহেব, কিন্তু বাবাকে যে মেরে। বাকি কথা শেষ হয় না, মুখে মিলিয়ে যায়। শান আনমনে ভাবতে থাকে, আমি বুঝতে পেরেছি জান,
কতটা আঘাত পেলে তুমি এরকম ভুল বুঝতে পারো আমাকে। আমিও জানি তোমার কোনো দোষ নেই, তোমার ব্রেন ওয়াশ করা হয়েছে। আমারই উচিত হয়নি তোমাকে রেখে যাওয়াটা। চুল সরিয়ে কপালে গালে গাঢ় চুমু এঁকে দিয়ে শান বলে, এগুলো তোমার জন্য। আর পেটের উপর পরপর কতগুলো চুমু এঁকে বলে, এগুলো আমাদের পেপের জন্য। এরপর উঠে চলে যায় শান। হাতের কাজটা অন্য কাউকে বুঝিয়ে দিয়ে রাশিদা বেগম শানের কাছে চলে আসে। বাবা তুমি এসব কেন করছো? তোমায় শুধু বলেছিলাম একটু তদারকি করতে, আর কিছু না। ভাইয়া তরুণ। শান তরকারি ডেকচিটা সোহানের সাথে তুলতে তুলতে বলে, কেন মা, ভাইয়া যদি করতে পারে আমি কেন নই? উপস্থিত সবাই অনেক খুশি হয় শানের কথা শুনে। পাশে বসে থাকা ভাসুর সম্বন্ধীয় কেউ একজন মুরব্বী লোক কথাটা বলে ওঠে। শান কপালের ঘামটা মুছে সবার দিকে তাকিয়ে মুচকি হাসে। ঘন ঘন ঘাম মোছার ফলে মুখ গলা একদম লাল টকটকে হয়ে যায় শানের। পাখির মা সেদিকে তাকিয়ে আর এক মুহূর্তও দেরি না করে শানের হাত টেনে নিয়ে আসে ছায়াযুক্ত বারান্দার কোণে। তোমায় আর কিচ্ছু করতে হবে না বাবা, তুমি গোসল সেরে নামাজটা পড়ে কিছু খেয়ে নাও। একটু পরে লোক আসা শুরু করবে, ভালোভাবে তখন খাওয়ারও সুযোগ পাবে না বাবা। পাখি গোসল করেছে মা? খেয়েছে নাকি এখনো কান্না করছে? রাশিদা বেগমের চোখে জল। নামাজ শেষে হু হু স্বরে কেঁদে ওঠে আমার মেয়েটা। ও বড্ড বাপ পাগলি মেয়ে বাবা, তোমাকে না বুঝেই ভুল বুঝেছে। দেখবে ঠিকই নিজের ভুল নিজেই লজ্জিত হবে। তুমি ভেবো না, ওকে গোসল করে খাইয়ে দিয়েছি আমি। হয়তো বসে বসে বাবার ছবি দেখছে আর কাঁদছে। দুপুর গড়িয়ে বিকেল হলো, মানুষের খাওয়া দাওয়ার পালা শেষ হয়েছে, তবুও দু একজন এখনো খাচ্ছে। পাখির জানালা দিয়ে দেখে চলছে সবকিছু। পরপর দুবার বমি হয়ে শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছিল। দুপুরের পর থেকে শানকে আর দেখতে পায়নি পাখি। বুকের ভেতর অজানা কষ্টের চাপ সহ্য করতে পারছে না সে। না পারছে কাউকে জিজ্ঞেস করতে শানের কথা। ছটফট করছে শুধু। রাত হয়ে গেল, তবুও শানের দেখা পায়নি সে। এবার দুশ্চিন্তা হচ্ছে। নিচে নেমে ভাবিকে দেখতে পাই, জিজ্ঞেস করতে কোথাও যেন পাচ্ছে। কাউকে কিছু না বলেই আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে নিচের ঘরে ঢুকে ডাকটা দরজার উপর ছাড়ে। সজোরে দরজাটা ধাক্কা দিয়ে দেয়। চৌকাঠে লেগে শব্দ করে পুনরায় দরজার পাটটা আগের স্থানে এসে থামে। দুশ্চিন্তায় কোনো কিছু ভালো লাগছে না। বারবার মনে ওঠে শানের কথা। হি ইজ আ কিলার। তবুও কেন তার জন্য এত দুশ্চিন্তা হচ্ছে? কি হয় হোক, কি আমার কি? ভাবতে ভাবতে বিছানার মাঝ বরাবর ডান কাত হয়ে শুয়ে পড়ে। এপাশ ওপাশ করছে, তবু ঘুম চোখে আসছে না। গত 3 রাত থেকে এমন হচ্ছে। ঘুম আস্তে আস্তে শেষ রাত হয়ে যায়, আজও তার ব্যতিক্রম হচ্ছে না। ফোনের পাওয়ার বাটনে টিপে দেখে 12টা বাজে, তবুও ঘুম আসছে না। হঠাৎ খেয়াল হয়, এ সময় তো পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, আমি কেন জেগে আছি এখনো? তড়িঘড়ি করে পাখি কোলবালিশটা চেপে চোখ বন্ধ করে রাখে, তবুও ঘুম আসছে না। হঠাৎ দরজায় কারো সন্তর্পণে প্রবেশের শব্দে চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করে কে এলো। পুরুষালী অবয়ব চোখে পড়ে, চিনতে অসুবিধে হয় না মানুষটাকে। পাখি চোখ বন্ধ রেখে বোঝার চেষ্টা করে কি করছে শান। শান ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে চলে যায়। এরপর পাখির পাশের ছোট্ট জায়গাটাতে আটো সাটো হয়ে শুয়ে পড়ে। এরপর পাখির বাহু ধরে কোলবালিশটা সরিয়ে পাখির বাম হাতটা টেনে পাখিকে নিচের বুকের উপর ফেলে। হকচকিয়ে ওঠে পাখি, মিছে রাগ দেখিয়ে বলে, ছাড়ুন আমায়। ঢং ছাড়ো, আমিও জানি কার ঘুম কোথায় আসে। হ্যাঁ, আমার বুক ছাড়া যে গাতিটার ঘুম আসে না তা আমার অজানা নয়। ওকে? শানের কথায় পাখি ভরকে যায়, নিজেকে স্বাভাবিক করে বলে, ওসব অতীত, ও সবকিছুই করো অভিনয় ছিল। শান আরো শক্ত করে চেপে ধরে পাখির কথায় তোয়াক্কা না করে বলে, আমার বাচ্চা কেমন আছে? পাখি চুপ করে থাকে, কিছু বলে না। শান আবার বলতে শুরু করে, তোমার জন্য না, আমার বাচ্চার জন্য করছি এসব। কারণ তুমি না ঘুমালে সেটার ইফেক্ট পড়বে আমার সন্তানের উপর, আর সেটা আমি চাই না। পাখি রাগে দুঃখে শানের বুকে কিল মেরে বলে, ছাড়ুন আমায়, ঘৃণা করি আপনাকে আমি। শান আরো চিপে ধরে হতাশ স্বরে বলে, জানি।
একসময় পাখি শান্ত পাখির মতো বুকের সাথে মিশে যায়। নিঃশ্বাস ভারী হতেই শান আলতো হাতে চুল সরিয়ে কপালে চুমু এঁকে বলে, চান পাখি, বড্ড বোকা তুমি। কবে সবটা ঠিক হবে আবার? সকাল সকাল পাখির ঘরে হট্টগোলের শব্দে বাড়ির সবাই উপরে চলে আসে। আপনি এখন এই মুহূর্তে থেকে এ বাড়ি ছেড়ে চলে যাবেন। আমি আপনাকে যা সহ্য করতে পারছি না। প্লিজ চলে যান, প্লিজ। বলতে বলতে কেঁদে ফেলে পাখি। বনের অভদ্রতামি এবার চরমে। রাগে চোয়াল শক্ত হয়ে আসে সোহানের। আই ওয়ান্ট ডিভোর্স। শানসহ ঘরের বাহিরে উপস্থিত সবাই স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে যায় পাখির কথায়। শান ভাবতেও পারেনি পাখি এরকম কিছু বলবে। একজন খুনির সাথে এক ছাদের নিচে আমি থাকতে পারবো না, সেটাও আবার নিজের বাবার খুনি। আমি পারছি না আপনাকে মেনে নিতে। বলতে বলতেই পাখি দুহাতে মুখ ঢেকে উচ্চস্বরে কেঁদে ফেলে। সোহান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। দ্রুত পদে ঘরে ঢুকে পাখির সামনে দাঁড়ায়। সামনে কারো উপস্থিতি টের পেয়ে মুখ তোলে পাখি। রক্তাভ চোখে দাঁড়ানো ভাইকে দেখতে পায়। তৎক্ষণাৎ নিজের গালে পড়া থাপ্পড়ের প্রতিক্রিয়ায় সিটকে পড়ে যায় বিছানায়। অনেক বলেছিস তুই, আর না। ছেলেটাকে যা নয় তাই বলছিস। ভেবেছিলাম বাবার শোক কাটাতে পারছিস না, তাই আবল তাবল বকছিস। কিন্তু তুই তো অকৃতজ্ঞ সেমলেস রে। শান দ্রুত এসে পাখিকে ধরে। রাগী চোখে তাকিয়ে সোহানকে বলে, ও যা করছে আমার সঙ্গে করছে ভাইয়া, আপনাদের সঙ্গে নয়। আমি যদি সহ্য করতে পারি তাহলে আপনাদের সমস্যাটা কি? শানের কথায় সবাই অবাক হয়ে যায়। ভাইয়ের করা কাজে চোখ ফেটে জল গড়ায় পাখির। কান্না জড়িত কণ্ঠেই বলে, ছাড়ুন আমায়, আপনার জন্য সব হচ্ছে। আমি থাকবো না আপনার। বলতে না বলতেই সোহান তেড়ে আসে আবারও। পাখি ভয়ে চুপসে গিয়ে শানের পিছনে পালায়। শানের পিঠে মুখ ঠেকিয়ে কান্না করে। ভাইয়া প্লিজ, কি শুরু করলেন এসব? এই অবস্থায় কি ওকে মেরে ফেলতে চান আপনি? তুমি বুঝতে পারছো শান, ওর পাগলামি ঠিক কোথায় গিয়ে ঠেকেছে? আজ ও ডিভোর্সের কথা বলছে, ওকে তো আমি মেরেই ফেলবো। বলতে বলতে সোহান পুনরায় তেড়ে আসতে শান পাখির দিকে ফিরে বুকে জড়িয়ে নিয়ে সোহানকে বলে, আর একটা আচরও যেন ওর গায়ে না পড়ে ভাইয়া, লাস্টবারের মতো বলছি। পাখি সোহানের হাব ভাব দেখে ভরকে গিয়ে শানের বুকে মুখ লুকায়। শান ইশারা করতেই সবাই বাহিরে চলে যায়। পাখি তখনও ভয়ে কাঁপছে। সে বুঝতেই পারিনি অনেকক্ষণ হলো সবাই চলে গেছে। শান মাথায় হাত বুলিয়ে বলে, বাচ্চাটা ভালোভাবে ডেলিভারি হোক, আমি নিজেই তোমাকে ছেড়ে দেবো। ততদিন প্লিজ আমাকে সহ্য করো। পাখির এবার কান্না বাঁধ ভেঙে যায়। ডুকরে কেঁদে ওঠে শানের বুকে। কেন এমন করলেন সার্জন সাহেব? আমি তো অনেক ভালোবাসি আপনাকে। আমায় একটু একটু সত্যি সত্যি ভালোবাসা যেত না? এভাবে আমার বাবাকে কেন মেরে ফেললেন? আমি না পারছি আপনাকে ছেড়ে থাকতে, না পারছি আপনাকে নিয়ে থাকতে। আমার কিচ্ছু ভালো লাগছে না। শান পাখির মনের অবস্থা বুঝতে পারে। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যদি কোনোদিন বুঝতে পারো যে আমি নির্দোষ, ক্ষমা করতে পারবে তো নিজেকে? ততক্ষণে কান্নার বেগ কমে আসে পাখির। কোনো কিছু না বলে হেঁচকি তুলে কাঁদে শুধু। শান বিছানায় বসিয়ে চোখের পানি মুছিয়ে বলে, আমি তোমার সামনে পেছনে আশেপাশে কোথাও থাকবো না, শুধু একটা সিওরিটি দাও। কি? আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয় এমন কিছু তুমি করবে না। পাখি বিলিভ মি, যখন আমি বাবা হইনি তখন আমি বুঝতে পারিনি এর ফিলিংসটা ঠিক কী, কিন্তু এখন বুঝতে পারছি এটা আসলে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আমাকে তুমি সিওরিটি দাও যে তুমি নিজের খেয়াল রাখবে। পাখি চোখ মুছে বলে, ওর মা আমি, তাই দুশ্চিন্তা আমার বেশি। আর আমি কোনো খুনি না যে বাচ্চাটাকে মেরে ফেলবো। শান চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে। আচমকা পাখির পেটে পরপর কতগুলো চুমু খেয়ে দ্রুত উঠে। আমায় মাফ করবেন, আপনার মেয়েকে নিয়ে কোনো মতেই আর সংসার করা সম্ভব না আমার। প্যান্টের পকেটে হাত রাখতে রাখতে আবার বলে, ওকে নিয়ে যান, ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আমি। ফয়েজের কথায় স্বামীহার বাড়ির সকল লোকজন হা হয়ে যায়। ফয়েজের বাবা মা সহ সবাই আজ নীরব, কারণ স্বামীহার কার্যকলাপে সবাই অতিষ্ঠ আজ। ছোট ছেলের সুখী দাম্পত্য জীবনটা বিস্ময় করে তুলেছে এই স্বামীহা নীরা। স্বামীহার মা কিছু বলতে যাওয়ার আগে ওর বাবা তাকে থামিয়ে বলে, মেয়ে দুটোকে আল্লাহর দেওয়ার পরিণাম বুঝলে তো? কেউ জেলে, কেউ ডিভোর্সি।
স্বামীহা শান্ত চাহনিতে চেয়ে আছে ফয়েজের দিকে। কখনো ভাবতেও পারিনি ফয়েজের মতো শান্ত ছেলে আজ এভাবে ডিভোর্সের কথা বলবে। ফয়েজ একবারও সেদিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে যেতে বলে, দেনমোহর সবটাই বুঝিয়ে দেব, সারা জীবন আপনার মেয়ে বসে বসে খেতে পারবে। স্বামীহার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ছে। সে ভাবতেও পারেনি তার জেদ তাকে কোথায় এনে ছাড়বে। বোনের জন্য এবার সত্যি সত্যি সংসারটা ভেঙে গেল। ভাবতেই গা শিউরে ওঠে তার। পাখি হন হন করে নিচে নেমে আসে, রিকশার জন্য দাঁড়ায়। রাফি এগিয়ে এসে বলে, ভাইয়া ওনাকে বলে দিন আমি একা একাই যেতে পারবো, আর আপনি চলে যান। রাফির অনেক জোড়াজুড়িতেও পাখি রাজি হচ্ছিল না, তাই দুষ্টু বুদ্ধি আটে রাফি। ম্যাডাম, স্যার বলেছে আপনি গাড়িতে না গেলে আমার চাকরি থাকবে না। কাঁদো কাঁদো স্বরে ইমোশনাল ব্ল্যাকমেইল করে রাফি। পাখি সেদিকে চেয়ে আর কিছু বলতে পারে না। কেন যেন তারও কান্না পাচ্ছিল। পরে দ্রুত গাড়ির দরজা খুলে ভিতরে ঢোকে। ঘন্টা খানিকের মাথায় গাড়ি কলেজের গেটে এসে থামে। পাখি নেমে যায় গাড়ি থেকে। আপনি চলে যান, আর আসতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। রাফির জানালার কাছে এসে একটু ঝুঁকে বলে পাখি। এরপর গেট দিয়ে ভিতরে ঢুকে যায়। ফর্ম ফিল আপ চলছে বলে কলেজে আজ শিক্ষার্থীর আনাগোনা অনেক বেশি। এত বড় এরিয়ায় রাখিকে কোথায় খুঁজবে পাখি? তাই ফোন বের করে রাখির দেওয়া ঠিকানায় চলে যায়। কাজ চলছে কলেজের অফিস কক্ষে। গরমে অবস্থা খারাপ সবারই। রাখি সহ অন্যান্য বান্ধবীরা বসে আছে ঠান্ডা ছায়াময় একটি বেঞ্চে। সেদিকে এগিয়ে গিয়ে কয়েকটা কিল বসায় রাখিকে। রাখির আর বুঝতে বাকি থাকে না এদের দুজনের মাঝে কিছু হয়েছে। ওদের কথার মাঝেই একজন এসে পাখিকে ডেকে যায়। রাখি সহ সেদিকে যায়। তোমাদের মাঝে পাখিকে? জি আমি। তোমরা কাগজপাতি দাও, তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করো। পাখি অবাক হয়ে যায়। গরমে অবস্থা বেহাল বলে আর কোনো কথা না বলে দ্রুত কাজ সেরে নেয়। রাখিও একই সময়ে কাজটা সেরে বাহিরে বেরিয়ে আসে। আমার মনে হয় তোর সার্জন সাহেব এত কিছু করেছে, তার কথাতেই মনে হয় আমাদের ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ হলো। রাখির কথায় পাখি রাগি চোখে তাকিয়ে থাকে, কারণ পাখিরও বোঝার বাকি নেই কাজটা কে করেছে। দুজনে এসে বসে আগের জায়গায়। পাশেই কয়েকটা মেয়ে বসে আছে। শুনেছিস ডক্টর শান নাকি বউ ডিভোর্স দিয়েছে? আর একজন বলে ওঠে, যাক ভাই আমার সিরিয়াল, তবে ক্লিয়ার। যাই বলিস, বড়লোকদের ব্যাপার স্যাপার, তাদের কি আর এক বউয়ে জীবন কাটে? তা যা বলেছিস, আরে আমি তো নিজেই দেখেছি বউটা দেখতে কেমন কালো কুৎসিত। মায়ের পছন্দে বিয়ে করেছে, তা দিয়ে কি আর সারা জীবন চলা যায়? কিভাবে দেখলি তুই? আরে আমার বান্ধবী টিনা আছে না, ওর ভাবি। ও তাই বল। পাখির চোখের পানি বাদ মানছে না আর। রাখি স্তম্ভের ন্যায় শুনে যাচ্ছে সবটা। এসব কি বলছে ওরা? পাখি ছলো ছলো চোখে তাকায় রাখির দিকে, কিছু বলে না। কি রে, বলবি তো কি হয়েছে? পাখি এরপর কাঁদতে কাঁদতে সমস্ত কথা বলে দেয়। সামিয়া ভাবি বলো, আর তুই বিশ্বাস করলি? ওদের কথার মাঝে শানের গলার স্বরে পিছন ফিরে সবাই অবাক হয়। তুমি টিনারের বান্ধবী তাই না? মেহেন্দি দিয়ে এনেছিলে বাগের থেকে? ভাইয়া আসলে জাস্ট শাট আপ। কতটুকু জানো আমার লাইফের ব্যাপারে? আর এভাবে বুঝে বান্ধবীর পরিবারের কথা বাইরে বলে বেড়াতে হয়? লজ্জা করলো না? তোমাদের কি মিনিমাম কমন সেন্সটুকু নেই? শিক্ষিত হচ্ছ অথচ অন্যের লাইফের ব্যাপারে গোসিপ করছো। মাথা নিচু করে চোখের পানি ফেলে মেয়েটা। কিছু বলতে পারে না, তত কি চোখের পানি মোছে। ব্যাগটা কাঁধে টেনে সামনে হাঁটা ধরে। রাখিও পিছন পিছন ছোটে। পাখি দাঁড়া না, এভাবে যাস না। পাখি ছুটে যায় অনেকটা দূরে। শান এসে ওর হাত ধরে ফেলে। হাত ছাড়ুন আমার। শান ছোট ছোট চোখে পাখির দিকে তাকিয়ে আছে। কি হলো, ছাড়ুন বলছি। কোনো প্রকার সিনকেট করবে না এখানে, চুপচাপ হেঁটে গিয়ে গাড়িতে বসবা। শানের কথাই পাখি রাগি চোখে তাকিয়ে হাত ঝাড়া মেরে সামনে চলতেই শান ওকে কলেজ মাঠে সবার সামনে কোলে তুলে নেয়। নির্লজ্জ লোক, ছাড়ুন আমায়। কি হচ্ছে, সবাই দেখছে না? শান ওকে কোলে নিয়ে চলছে সামনে তাকিয়ে। একটু পরে বলে, সবাই যে ভুল ধারণা নিয়ে সমালোচনা করছে তা ভেঙে যাক। ওহ
আচ্ছা, সব তাহলে। পাখির কথায় শানের পা থেমে যায়। এক নজরে দেখে, আবার দ্রুত হাঁটা ধরে গাড়িতে এনে বসায়। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? মকের মুলুক নাকি? আমি আমার বাড়ি যাব, সোজা চলুন। ইউট্রানে গাড়ি ঘোরাতে ঘোরাতে শান বলে, অনেক হয়েছে তোমার নাটক, আর সহ্য করতে পারবো না। এখন থেকে আমার ঘরের চার দেওয়ালেই তোমার বসবাস। যাব না আমি, চিৎকার করব কিন্তু, বলে রাখছি। করো। পাখি কান্না ভরা চোখে বলে, এমনটা করছেন কিসের জন্য? একটা কথা বারবার বলতে পারবো না। আমার বাচ্চার জন্য। বাচ্চা ডেলিভারি হবে, আর আমার বাচ্চা তুমি আমাকে দেবে। তারপর পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যেতে পারো, আমি বাধা দেব না। শানের কথায় পাখি হাঁ করে চেয়ে থাকে শানের দিকে। কখনো না। তাহলে তোমার কোনো উপায় নেই, খুনির সাথেই তোমাকে ঘর করতে হবে। বৌমা। অবাক হয়ে সদর দরজা দিয়ে পাখিকে ঢুকতে দেখে বলেন শর্মিলা বেগম। হাসি মুখে সবার সাথে পাখি কৌশল বিনিময় করে। এরপর শান্তাকে আস্তে ধীরে উপরে নিচের ঘরে নিয়ে যায়। এত সবের মাঝে বাড়ির সকলেই কানাকানি শুরু করে দিয়েছে। হঠাৎ কি এমন হলো যে সবটা এত তাড়াতাড়ি ঠিক হলো? শর্মিলা বেগম ছাছালো গলায় বললেন, ভাবনা তো আমার মাথাতেও এসেছে, তবে যাই হোক বৌমা, এসেছে, সবটা ঠিক হয়েছে, এটাই অনেক। কিছুক্ষণ আগে, আমি থাকবো না আপনার সাথে, বাড়ি যাবো আমি। কি হলো, কথা কানে যায় না? শান কোনো কথা বলে না। রাগে চোয়াল শক্ত করে গাড়ির স্পিড দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয়। গাড়ির গতি দেখে পাখির কলিজা শুকিয়ে যায়। ভয়ে ভয়ে বলে, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? কমান বলছি, স্পিড কমান। শান কোনো কথা না বলেই আবারও স্পিড বাড়িয়ে দেয়। এবার পাখি ভয় পেয়ে যায়। কাপা কাপা হাতে শানের হাত ধরে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আমি খুনি, তাই তো? এই কয়টা দিনে আমাকে মানসিকভাবে যতটা ভেঙে দিয়েছ না, তার দাম তোমাকে দিতে হবে। তোমার দেওয়া বদনাম নিয়ে আমি বাঁচতে পারবো না, আবার তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। তাই একসাথেই মরবো দুজন। অপস, সরি, দুজন তো নয়, তিনজন। ভালো হবে না বলো? গাড়ির স্পিড আরো বেশি বাড়িয়ে বলে চলেছে শান। না 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 না, আমি মরতে চাই না, আপনাকেও মরতে হবে না। আমি আর কোনোদিন খুনি বলবো না, প্লিজ গাড়ি থামান, আমার ভয় করছে। শান তবুও গাড়ি থামায় না। ওভার স্পিডে চালাতে চালাতে বলে, কথা দাও, আর কখনো বলবে না, সবটা আগের মতো চলবে। হুম, এই যে কথা দিলাম, আর বলবো না। শানের হাত ধরে বলে পাখি। হঠাৎ গাড়ি থেমে যায়। হকচকিয়ে ওঠে পাখি, ঠোঁট উল্টে কেঁদে ফেলে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। শান অবস্থা বুঝতে পেরে এগিয়ে গিয়ে বুকের সাথে জড়িয়ে নেয় পাখিকে। ভয়ে গুটিসুটি হয়ে যায় পাখি, কলারে মুখ গুজে কাঁদতে থাকে। শান মুচকি হেসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। কেউ কোনো কথা বলে না। পাখির কান্নার বেগ একটু কমে আসলে পানির বোতলটা হাতে ধরিয়ে দেয় শান। এরপর স্লো মোশনে গাড়ি ড্রাইভ করে বাড়ি পৌঁছে যায়। ঘরে এসেই পাখি গুটিসুটি পায়ে ওয়াশরুমে চলে যায়। ভয়ের দেশটা এখনো কাটেনি তার। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পড়ে। শান প্লেটে কিছু ফল আর মিষ্টি নিয়ে আসে। এই মুহূর্তে এসব শেষ করবে। একটাও যদি প্লেটে অবশিষ্ট দেখেছি, তবে মনে রেখো আমি কিরকম খারাপ হতে পারি। শানের তেজি গলার স্বরে পাখির অন্তরাত্মা কেঁপে ওঠে। ভয়ে জড়সড় হয়ে বসে পড়ে। জোর করে কয়েকটা ফলের স্লাইস মুখে দিতেই হড় হড় করে বমি করে দেয় সামনে বসে থাকা শানের গায়ে। মুখ কুচকে ফেলে শান। হন্তদন্ত হয়ে পাখি বলে, আমি বলেছিলাম এসব খাবো না, খাবার দেখলে বমি আসে আমার কি দোষ, তবুও দিল। পাখির মুখ দেখে শানের বড্ড হাসি পায়। হাসি চেপে রাগী চেহারায় ভয় চেকে ধরে। তড়িঘড়ি করে চোখ খুলে দেখে পাখি বিছানায় বসে হাত পা মোচড়া মুচড়ি করছে আর ফুপিয়ে কাঁদছে। শানের বুকের ভিতর কেঁপে উঠল। জানতে চাইল, কি হয়েছে পাখি? পাখি এক নজর সেদিকে তাকিয়ে আবার আগের মতো কাজ করে। বলো না কি হয়েছে। পাখি কান্না জড়িত কণ্ঠে করুণ স্বরে বলে, হাত পা ব্যথা করছে, ঘুমাতে পারছি না, কিচ্ছু ভালো লাগছে না। শান বুঝতে পারে প্রেগনেন্সির শুরুতে এরকম হাজারো অদ্ভুত অদ্ভুত জিনিসের উদয় হয়। তাই দেরি না করে দ্রুত হাতগুলো টিপে টিপে দেয় পাখির পায়ের কাছে। যেতেই সিটকে সরে যায় পাখি। না না থাক, পায় না।
কেন? ছোট ছোট চোখে বলে শান। মুখ ঘুরিয়ে জবাব দেয় পাখি। এমনি। শান ওর কথার তোয়াক্কা না করে কোলের উপর পা দুটো নিয়ে আলতো আলতো হাতে মেসেজ করে দেয়। একটু রিলিফ পেতেই ঘুমিয়ে পড়ে পাখি। কিছুক্ষণ পর শানও ঘুমিয়ে পড়ে। রাত তখন 2:30। বাহিরে ভীষণ ঝড় শুরু হয়েছে। জানালার কাপড়গুলো ফরফর করে উঠছে। বাজে স্বপ্নে ঘুম ভাঙে পাখির। সারা শরীর ঘেমে একাকার। অস্ফুট স্বরে কেঁদে ওঠে। বিদ্যুৎ চমকানোর শব্দে ঘুম ভেঙে যায় শানের। খেয়াল করে পাখি আজও বসে কাঁদছে। অস্থির হয়ে হাত পা মালিশ করা শুরু করে। হকচকিয়ে যায় পাখি। ব্যথা করছে না? গম্ভীর গলায় জবাব দেয়। শান শান্ত ভঙ্গিতে বলে, কি হয়েছে তবে? পাখি কিছুক্ষণ ড্রিম লাইটের আবছা আলোতে শানকে দেখে মুখে ঘৃণার ভাব এনে মুখ ফিরিয়ে নেয়। শান ওকে নিচের দিকে ফিরিয়ে নিয়ে বলে, কি হয়েছে জানতে চাইছি তো। আপনার কি মনে হয় আমাকে আটকে রাখতে পেরেছেন বলেই আমি আছি? শক্ত গলায় বলে পাখি। শান সন্দিহান চোখে চেয়ে বোঝার চেষ্টা করে পাখি কি বোঝাতে চাইছে। শানের প্রতিক্রিয়া না বুঝে পাখি আবারও বলে, আমি চাইলেই আপনার বাড়ি ঘর আপনাকে ছেড়ে চলে যেতে পারি, কিন্তু যাচ্ছি না কেন জানেন? কারণ আমি নিজেই আপনাকে ছেড়ে থাকতে পারি না। নেহাত আপনার আসক্তিতে আসক্ত আমি। নইলে কি আর নিজের বাবার খুনির সাথে এক বিছানায় থাকে কোনো মেয়ে? বলতে বলতেই কেঁদে ফেলে পাখি। শান বুঝতে পারে পাখির মনের অবস্থা। হাতটা ধরতে ধরতে বলে, বাবাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছ? পাখি হাতটা সরিয়ে বলে, আপনার না জানলেও চলবে। কিভাবে বললে বিশ্বাস করবে তুমি যে আমি বাবাকে মারিনি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ড্যাম ইট। আমি কিচ্ছু করিনি। ঝড়ের রাত না হলে হয়তো বাড়ির সবাই জেগে যেত। পাখি ভয়ে সিঁথিয়ে যায়। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদে। শান নিজের রাগকে কন্ট্রোল করে পাখির মুখটা আলতো হাতে আঁচলা ভরে তুলে বলে, এভাবে কেঁদো না জান, আমাদের বেবির ক্ষতি হবে। আমাকে বিশ্বাস না করো ভালো কথা, একটু অপেক্ষা করো, তুমি দেখতেই পাবে কোনো না কোনোভাবে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। পাখি তবুও কেঁদেই চলেছে অনবরত। শান এবার আলতো করে কপালে চুমু এঁকে দেয়। এরপর ধীরে ধীরে পাখির সারা মুখে ঠোঁটের স্পর্শে ভরিয়ে তোলে। পাখি হাত দিয়ে দূরে ঠেলে দিতে শান একটু সরে যায়। নিশ্চুপ হয়ে চেয়ে থাকে পাখির দিকে। শানের সাড়া না পেয়ে চোখ তুলে তাকায় পাখি। শানের চোখের ভাষা বুঝতে অসুবিধে হয় না পাখির, আর না ক্ষমতা থাকে সেই চাওয়া ফিরিয়ে দেবার। শান এবার ধীরে মুখ ডুবিয়ে দেয় মুখ ফিরিয়ে রাখা পাখির চুলের ভিতরে। কত দিনের স্পর্শ হয়ে ধরা দেয়। মেঘের ঝলকানিতে ঘরময় আলোকিত হয় বারবার। আর শানের স্পর্শে নববধূর মতো কেঁপে কেঁপে ওঠে পাখি। 4 মাস চলছে পাখি, একবার চেক আপ করাতে হবে। কালকে তুমি রেডি থাকো, আমি তোমাকে নিয়ে মেডিকেল যাব। শান পাখির মাথায় চুমু খেয়ে বলে। শানের বুকের উপর শুয়ে পাখি অস্ফুট স্বরে জবাব দেয়, দুজন আজ এত কাছে, তবুও যেন মনের দূরত্ব আজ যোজন যোজন। শান ভাবতে থাকে, এই দূরত্ব শেষ হবে খুব তাড়াতাড়ি। তবে তোমায় ছোট করে হলেও আমি আমার অনুপস্থিতিটা বোঝাবো জান। একটু শাস্তি তোমারও প্রাপ্য আমাকে কষ্ট দেওয়ার জন্য। ভাগ্যিস তুমি প্রেগনেন্ট। এই যে ম্যাম, আপনার বাবার আর শান স্যারের ছবি। রাশেদ যখন আমার ছবিগুলো তুলেছিল তখন পিছন টেবিলে তাদের ছবিগুলো উঠে তবে ব্লার হয়ে আসে আর কি। পরে যখন আমি ছবিগুলো দেখি তখন আর ক্রপ করার ইচ্ছে হয়নি, রেখে দিয়েছিলাম। ইকরা বলতে বলতে নিজের ফোনটা পাখির দিকে বাড়িয়ে দেয়। পাখি কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে ছবিগুলো একের পর এক সুইপ করে দেখতে থাকে। চোখের দুফোঁটা জল নিকাবের কাপড়েই লুকিয়ে যায়। বাহাতে মুখটা চিপে কান্না সংবরণের বৃথা চেষ্টা করে। কিছুক্ষণ আগে, পাখি একটু তাড়াতাড়ি করো না, আজ আমার ইম্পর্টেন্ট কাজ আছে তো। শান পাখিকে তাড়া দিয়ে নিচে ওয়াশরুমে ঢুকে পড়ে। পাখি কচ্ছপের গতিতে বোরখা পরে নিকাবটা বেঁধে নেয়। শান বের হয়ে এসেও দেখে পাখি এখনো ড্রেসিং টেবিলের সামনে। শান যে ওর দিকে বিরক্তি নিয়ে চেয়ে আছে তা আয়না দিয়ে একবার দেখে আবার নিজের কাজে মন দেয়। কাজ শেষে আস্তে করে বলে, রেডি। শান নিজেকে রেডি করে নাস্তা শেষ করে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। শান পাখিকে নার্স ইকরার কাছে নিয়ে এসে বলে, ইকরা ম্যামের একটা চেক আপ করে নিয়ে এসো, আমি কেবিনে আছি।
পাখিকে উদ্দেশ্য করে বলে, কাজ শেষ হলে আমার কেবিনে চলেছে কেমন? মাথা নাড়িয়ে সাই দেয় পাখি। কেমন আছেন ম্যাম? জানতে চাই ইকরা। ভালো আছি ইকরা, তুমি কেমন আছো? পাখি অবাক হয়ে বলে, কি করে জানলেন? সে কি ম্যাম, স্যার কিছু বলেনি আপনাকে? পাখি আমতা আমতা করে জবাব দেয়, না তো, কি ব্যাপারে? স্যার না বরাবরই এমন একটু গুমট স্বভাবের। আসলে হয়েছে কি, সেদিন হঠাৎ করে স্যার অনেকগুলো মিষ্টি নিয়ে মেডিকেলে ঢুকলো। আমরা সবাই তো অবাক। স্যার একে একে সবাইকে মিষ্টি খাওয়ালো। পরে জানতে চাইলে বলেছিল আপনি মা হতে চলেছেন। বিশ্বাস করবেন না ম্যাম, স্যারের চোখে কি পরিমাণ খুশি দেখেছিল। আমি ভাবতেও পারিনি একজন ছেলে মানুষ বাচ্চার কথা শুনে এত খুশি হতে পারে। ইকরা আর পাখি হসপিটালের করিডোরে পাশাপাশি হাঁটতে হাঁটতে ইকরা কথাগুলো বলে। পাখি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না, শান এত খুশি হয়েছিল। একটু ভাবনার ভঙ্গি করে ইকরা আবার বলে, সেদিন মেবি স্যার আপনার বাড়ি থেকে এসেছিল। যতদূর স্যার বলেছিল সেদিন আপনার বাবার দোয়া মাহফিল ছিল। বলতে বলতেই ইকরার গলার স্বর ক্ষীণ হয়ে আসে। ততক্ষণে তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। ইকরা সেই নার্সকে বুঝিয়ে বলে ম্যামের ভালোভাবে চেক আপ করতে। চেক আপ স্যার বলে, সত্যি বাবা হারানো যে কতটা কষ্টের, এটা যাদের বাবা নেই তারাই বলতে পারবে। দীর্ঘশ্বাস ছাড়ে ইকরা। পাখি শুধু নীরব শ্রোতার ন্যায় শুনে যায়। পাখি অস্ফুট স্বরে বলে, তোমার বাবা নেই ম্যাম, অনেক আগেই গত হয়েছেন। মুখটা মলিন করে ইকরা জবাব দেয়। ইকরা আবার বলতে শুরু করে, তবে কি জানেন ম্যাম, শান স্যারের মতন কেউ একজন জীবনে থাকলে কোনো কষ্ট কি আর কষ্ট মনে হয় না। উনি খুব ভালো মানুষ, আপনাকে খুব ভালোবাসেন ম্যাডাম। তাই? খুব ভালো মানুষ? ইকরা থমকে যায়, হাঁটা থামিয়ে বলে, এভাবে বলছেন কেন ম্যাডাম, কোনো সমস্যা? কথা শেষে ঠোঁটে হাসি প্রশস্ত করে ইকরা। আচ্ছা ইকরা, আমার জানা মতে তোমার স্যার নামকরা ডাক্তার, তবে আমার বাবাকে কেন বাঁচাতে পারলেন না? কারণ তিনি ইচ্ছে করেই আমার বাবাকে পৃথিবী থেকে সরিয়েছেন। দাঁতে দাঁত চেপে বলছিল পাখি। ইকরা যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। সে ভাবতেও পারছে না পাখি শানের ব্যাপারে এরকম মনোভাব পোষণ করে। অবাক হয়ে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি কি সব বলছেন? ইকরার কথায় পাখি মুখ ঘুরিয়ে রাগে হাঁসফাঁস করতে থাকে। ম্যাম এদিকে আসুন বলেই ইকরা পাখির হাত টেনে নিয়ে ছাদে চলে যায়। বসার মতো দুটো বেঞ্চ পাতা সেখানে বসায়। আমি নিজেই অপারেশন রুমে ছিলাম ম্যাম, সাথে আরও দুজন নার্স আর দুজন সিনিয়র ডাক্তার ছিলেন। আমরা সবাই দেখেছি কিভাবে স্যার কষ্ট পাচ্ছিলেন। শেষ মুহূর্তে যখন আপনার বাবা চলে যান তখন স্যার চেষ্টার কোনোই ত্রুটি করেননি ম্যাম। আমরা কখনো কোনো সার্জারিতে স্যার অমন স্তব্ধতা দেখিনি। এরপর নার্স ইকরা অপারেশন রুমের সেদিনের সমস্ত অভিজ্ঞতা পাখিকে জানায়। পাখির অস্থিরতা বেড়ে যায়। এক টানে নিকাবটা খুলে লম্বা লম্বা শ্বাস নেওয়া শুরু করে। চারিদিকে পাগলের মতো দেখতে থাকে। ইকরা একটু পানি এনে দেবে? হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি নিয়ে আসি, আপনি বসুন। বলেই এক দৌড়ে নিচে আসে ইকরা। পানির বোতলটা হাতে নিয়ে আবার ছুটে যায় ছাদের দিকে। বোতলটা ছো মেরে নিয়ে পাখি ঢকঢক করে পানি খায়। নিজেকে একটু ধাতস্থ করে কপালের নাকের ডগার ঠোঁটের উপরের ঘামগুলো রুমালে মুছে নেয়। স্যারের জন্য আপনার মনের বিরূপ ধারণা দেখে আমি সত্যিই হতাশ ম্যাডাম। ভাবতেও পারিনি স্যারের মতন একজন মানুষ আজ তার মিসেসের কাছে অপরাধী। কিছু কথা বলি ম্যাডাম, যদিও আগে বলা উচিত ছিল আমার, সময়ের অভাবে আপনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। একদিন আমি আমার বয়ফ্রেন্ড রাশেদ সহ মেডিকেলে মোড়ে জিহাদ রেস্টুরেন্টে যাই। কিছুক্ষণ পর শান স্যার এসে আমাদের সামনে টেবিলেই বসে। আমি বিপরীত মুখে বসেছিলাম বলে স্যার আমায় চিনতে পারেনি, আর আমিও রাশেদ ছিল বলে লজ্জায় স্যারের সাথে আর কথা বলিনি। রাশেদ আমায় ইশারা করে স্যারকে দেখায়। আমি কাঠটা হালকা বাঁকিয়ে দেখি একজন মেয়ে আমার পিছনের চেয়ারটায় বসা স্যারের মুখোমুখি। রাশেদ আমায় বলে, তোমার স্যার সাথে তার ওয়াইফ নাকি? আমি স্পষ্টই জানিয়ে দিলাম এটা স্যারের ওয়াইফ নয়। স্যারের ওয়াইফ এভাবে কখনো আসবেন না। দ্বিধা আমার মনেও চলছিল মেয়েটাকে, কারণ আমার পিছনে বসায় মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না। এটুকু বলেই পাখির দিকে তাকালো ইকরা। পাখির অস্থিরতা কমে গেছে। শুষ্ক ঠোঁট দুটো জিহ্বায় ভিজিয়ে বলে, বাকিটা আমি জানি ইকরা, বাদ দাও।
ইকরা অবাক হয়ে যায়, অস্ফুট স্বরে বলে, আপনি জানেন? হুম। কিন্তু ম্যাম, স্যার যে আপনার বাবাকে মানা করলো যাতে আপনাকে কিছু না বলে। মানে? আমি বলছি ম্যাম। বলেই ইকরা আবার বলতে শুরু করে। এরপর মেয়েটার ফোনে একটা কল আসে, মেয়েটা উঠে যায়। তখন আমি আস্তে করে দেখিনি মেয়েটাকে। মেয়েটা ছিল ডাক্তার নীরা। আমিও চুপচাপ বোঝার চেষ্টা করেছিলাম ব্যাপারটা কত দূর। নীরার সাথে স্যার কিছু দরকারি কথা বলেছিলেন, আমি কান পেতে শুনে ফেলি সবটা। আমি আবার কান পাতলা স্বভাবের কিনা। আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। দুনিয়ার সব থেকে খারাপ মানুষ মনে হয় স্যারকে। আমি রাগে উঠে দাঁড়াতেই স্যারের সামনে টেবিলের থেকে একজন ভদ্রলোক উঠে স্যারের কলার চিপে ধরে। রাশেদ আমার হাতটা টেবিলে চেপে ধরে ওইদিকে ইশারা করে। এরপর যা দেখলাম ম্যাডাম, আমি সপ্তাহের জন্য মোটেও তৈরি ছিলাম না। পাখি অবাক বিস্ময়ে ইকরার একের পর এক সমস্ত কথাগুলো শুনে যাচ্ছিল। ভদ্রলোক স্যারের কলার চেপে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। দুগালে থাপ্পড়ের বুক বরাবর একটা ঘুষি দিতেই আরেকজন ভদ্রলোক এসে তাকে আটকে দেয়। উনি স্যারকে মারছিলেন আর কিছু কথা বলছিলেন। তাতে বুঝতে অসুবিধা হয়নি উনি স্যারের শ্বশুর, আপনার বাবা। ধস্তাধস্তির এক পর্যায়ে তেড়ে আসা ভদ্রলোক বুক চেপে ঘন ঘন শ্বাস নেওয়া শুরু করে। ডাক্তার নীরা তখন আবল তাবল অনেক কিছু বলে ওই লোককে। ইতিমধ্যে চারদিকে ভিড় পড়ে যায়। আমি রাশেদ সহ সবটাই দেখছিলাম পাশে দাঁড়িয়ে। লোক সমাগম বেশি হওয়ার স্যার চারদিকে তাকিয়েও আমায় বুঝতে পারেনি। ভদ্রলোকের অবস্থায় বেগতিক দেখে স্যার নিজের চেয়ারটা এগিয়ে দিয়ে ওয়েটারকে দ্রুত পানি আনতে বলে। ওখানে উপস্থিত সবাই অবাক দৃশ্যে চেয়েছিল স্যারের দিকে। এরপর ডাক্তার নীরার ফোনে আরেকটা কল আসে। নীরা অন্যদিকে চলে যায়। তখন স্যার আপনার বাবাকে যা বলল তা শুনে নিজেই নিজের মাথা ফাটাতে মন চাইছিল ওই মুহূর্তে। নীরা চলে আসার পর স্যার ডক্টর নীরাকে চলে যেতে বলে আর পরে কথা বলবে বলে জানায়। এরপর আপনার বাবাকে চেয়ারে বসিয়ে স্যার আমার পিছনে চেয়ারটাই বসে। ততক্ষণে লোক সমাগম কমে গেছে। এরপর আপনার বাবাকে স্যার ফোনে রেকর্ড হওয়া একটু আগের ঘটনাগুলো শোনায় আর নীরার ব্যাপারে সমস্ত কথা বলে। নীরার সব বাজে কাজের প্রমাণের জন্যই সেদিন স্যার নীরার সাথে দেখা করে সেটাও বলেছে। ডাক্তার নীরা আপনার ক্ষতি করতে চেয়েছিল, তার প্রমাণস্বরূপ রেকর্ডটা জরুরি ছিল। পুরো ঘটনাটা আমি পিছনে বসে নীরবে প্রত্যক্ষ করে গেছি ম্যাম। আর স্যারের মতন মানুষের জন্য প্রাণ ভরে দোয়া করেছিলাম। আপনার বাবা অনেক খুশি হয়েছিল সেদিন, বারবার ক্ষমা চাইছিল স্যারের থেকে। স্যারের হাত ধরেও ক্ষমা চাইছে। আর পাশে ওই ভদ্রলোক সপ্তাহ দেখে খুশি হয়ে বলেছিলেন, ভাইজান আপনি সত্যি কপালে করে জামাই পেয়েছেন, মনে হয় আপনার চাচা ছিল। পাখি হতবম্বের ন্যায় বসে সামনে তাকিয়ে বলে, ফুপা? হতে পারে ম্যাম। এরপর পরিবেশ পরিস্থিতি শান্ত হলে আমি আর রাশেদ নিজেদের ব্যাপারে কথা বলি। উঠে আসার দিকে রাশেদকে বলি কয়টা ছবি উঠিয়ে দিতে, ও দেয়। পরে মেসে এসে দেখছিলাম আপনার বাবা আর সেন্সারের ছবিও এসেছে। এই নিন ম্যাডাম। বলেই ফোনটা এগিয়ে দেয়। পাখি অনুভূতিহীন চাহনিতে ইকরার দিকে চেয়ে দুর্বল কণ্ঠে বলে, আগে কেন এসব বলেনি ইকরা? আসলে সরি ম্যাম, আমার সুযোগ হয়নি এসব বলার। ভেবেছিলাম হয়তো সমস্যা সমাধান হয়েছে তাই। আমতা আমতা করে বলে ইকরা। এই মুহূর্তে পাখির কি করা উচিত কিছুই বুঝতেছে না। শরীরটা নেতিয়ে পড়ছে যেন। নিজের শরীরের ভরটা বড্ড ভারী লাগছে। টলমল পায়ে উঠে দাঁড়িয়ে ইকরাকে বলে, নিচে চলো। পাখির অবস্থা দেখে ইকরা ভয় পেয়ে যায়। পাখির দুই বাহু ধরতে গেলেই পাখি, লাগবে না, চলো। ম্যাম আপনাকে দুর্বল লাগছে খুব, পারবেন না একা যেতে? তোমার স্যারের কেবিন পর্যন্ত যেতে যে সময় লাগবে সে সময়টুকুই যেন অন্তত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে।
কে ধরে ঝুঁকে গিয়ে বলে, কিচ্ছু হয়নি তোমার বেবির। আল্লাহ রহমতে দুজনেই সুস্থ আছো। তবে আজকে যা করলে তার হিসেব আমি কড়াই কণ্ঠে উসুল করবো। শাস্তি বেঁচে যাচ্ছে তুমি প্রেগনেন্ট পড়ে। পাখি কান্নাজড়িত কণ্ঠে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, আমি মরেই যেতাম ওর কিছু হলে। ড্রামা কুইন একটা। মুখ কুচকে বলতে বলতে শান ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। পাখি আস্তে করে পা টিপে টিপে এসে পা উঁচিয়ে শানের গলা জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় শান ঘাবড়ে তাল সামলাতে না পেরে 2 কদম এগিয়ে যায়। কি করছো? পড়ে যাবো তো। পাখি কিছু না বলে শানের ভেজা পিঠে মাথা ঠেকিয়ে বলে, আমি আপনার জীবন থেকে সরে গেলেই ভালো হবে ডাক্তারবাবু। শান কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি তো তোমাকে ছাড়ছি না শোনা। তোমার হাড় খাবো, তোমার হাড়টি খাবো, তারপর তোমার চামড়া দিয়ে টুকটুকি বাজাবো। তারপর ভেবে দেখবো আর কি কি করা যায় সেই টুকটুকি দিয়ে। পাখি আচমকায় খিলখিলিয়ে হেসে ওঠে। শানের কানে অনেক দিন পর পুরনো সেই হাসির ধ্বনি যেন হার্টের বিটকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। পাখির হাত দুটো মুঠো করে ধরে পাখিকে সামনে আনে, চুলগুলো ঠিকঠাক করে বলে, আমি জানতাম এই দিনটা আসবে, যেদিন তুমি আমাকে আবার আগের মতো ভালোবাসবে। তবে আমি ভাবতে পারিনি তুমি বোকার মতো সুইসাইড অ্যাটেম্প্ট করবে। জানো কতটা ভয় পেয়েছি? থমথমে মুখে বলে শান, সরি, আমি আর কোনোদিন আপনাকে অবিশ্বাস করব না। তখন আসলে মাথায় ঠিক ছিল না। স্বামীহা ভাবে যা যা বলেছিল আপনিও তাই তাই বলেছিলেন। আর নীরার সাথে দেখা করার কথাও তো সত্যি ছিল। তাই আমি বোকার মতো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর কোনোদিন এমন ভুল করব না, প্রমিস। কানে ধরে বলে পাখি, একটু দম নিয়ে আবার বলে, আসলে আজ যখন ইকরার কাছ থেকে সবটা জানলাম, বুঝতে পারিনি কি করব। শুধু মনে হয়েছে মৃত্যুর মধ্যে দিয়ে হয়তো এই অন্যায়ের ক্ষমা পাবো আমি। ইকরা মানে? সন্দিহান চোখে বলে শান। এরপর পাখি ইকরার বলা সমস্ত কথা শানকে বলে দেয়। শান ওকে বুকে চড়িয়ে নিয়ে মনে মনে বলে, যত যাই বলো, আগে সুস্থ হও, তারপর বোঝাবো শান কি। আর আজকেরটা তো আরো বড় অন্যায় করে ফেললে তুমি। প্রেগনেন্সির সময় আমি তোমাকে কোনো কষ্ট রাখবো না। এই শুনছেন? পাখির ডাকে ভাবনা ভাঙে শানের। শুকনো জবাবে দেয়, কি? ভিজে গিয়েছি একদম। আপনি তাড়াতাড়ি গোসল সেরে নিন, আমিও ওয়াশরুমে যাবো। শান ওকে কোলে করে নিয়ে বলে, চলো আজ একসাথে গোসল করবো। শান পাখির খুনসুটি মাখা ভালোবাসার মধ্য দিয়ে কেটে যায় আরো 4টি মাস। নিজের মাঝে বেড়ে ওঠা সত্তাও বেড়ে উঠছে সময়ের তালে তালে। সাথে সাথে বেড়ে চলেছে অজানা ভয়। সে ভয় মুহূর্তে মুহূর্তে জানান দেয় মাতৃত্ব সত্যি কতটা কঠিন জিনিস। আবার এই মাতৃত্ব ছাড়াও নারীর জীবন অসম্পূর্ণ। ভয় ভালো লাগার সংমিশ্রণে কেটে যায় দিনগুলো। শান এখন বেশিরভাগ সময় পাখিকে দেয়। পাখির সাথে কারণে অকারণে গল্প করা, খুনসুটি করা, এসবই এখন তার তালিকার প্রধান কাজ। মাঝে মাঝে পাখিকে খেপাতেও তার মন্দ লাগে না। এই তো সেদিন শান অফিসে যাবার জন্য রেডি হচ্ছে। হঠাৎ পাখির খেয়াল হয় শান সামনে দিয়ে প্রেগনেন্ট মহিলাদের মতো হেঁটে হেঁটে যাচ্ছে। ভ্রু কুচকে অবাক হয় পাখি। বুঝতে পারে তাকেই কপি করছে শান। ফাজিল একটা। বলতে বলতেই চলে যেতেই শান ওর হাত ধরে ফেলে। পাখির 2 কাঁধে হাত রেখে আলতো করে বলে, আচ্ছা পাখি, তোমার কি মনে হয় না যে স্বাভাবিকের থেকে তোমার পেটটা কয়েক গুণ বেশি বড় হয়েছে? চোখ দিয়ে ইশারা করে। পাখি ঠিকই বোকার মতো নিচের দিকে দেখে পেটের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে ঠোঁট উল্টে বলে, সেরকম আমারও তো লাগে। আই থিঙ্ক 1 ডজন। ভ্রু নাচিয়ে বলে শান, অন্যদিকে চলে যায়। কি? অবাক হয়ে পাখি বলে। শান হেসে হেসে কুটি কুটি হয় পাখির বোকামি দেখে। ঠোঁট চিপে হাসিটা সংবরণের চেষ্টা করে। এরপর কপট রাগ দেখিয়ে বলে, এত চিন্তা করার কি আছে বুঝি না। 1 ডজন হলি বাকি। হ্যাঁ, আল্লাহ কি কম দিয়েছে আমায়? দরকার পড়লে ফুটবল টিম বানাবো আমরা। এনি প্রবলেম? পাখি রাগি চোখে চেয়ে থাকে শানের দিকে। শান বুঝতে পারে হাওয়া গরম, কেটে পড়াই শ্রেয়। দরজার দিকে এগিয়ে আবারও পিছনে 2 পা পিছিয়ে আসে। পাখির 2 হাত ধরে বিছানায় বসিয়ে বলে, কোনো প্রকারে দূষিত করবে না, আল্লাহর ওপরে ভরসা করো, টাইমলি খাবার খাবা। তারপর তোমার শরীর অনেক উর্বর পাখি, এভাবে না খেলে সমস্যা হবে তো। পাখি কিছু না বলে অপরাধীর ন্যায় চুপসে বসে থাকে। শান পাখির গালে হাত রেখে বলে, যাই প্রয়োজন পড়ুক আমাকে কল করবে,
ওকে? হ্যাঁ সূচক ইশারায় পাখি মাথা তুলিয়ে সম্মতি দেয়। পাখিকে বাসায় রেখে আসতে তার মন কিছুতেই সায় দেয় না, কিন্তু কিছুই করার নেই, দায়িত্বে আবদ্ধ সে। পাপের শাস্তি অবশ্যই সবাই পায়, কিছুদিন আগে কিংবা পরে নীরাও শাস্তি পেয়েছে। ফয়েজ স্বামীহাকে ছেড়ে দিয়েছে 2 মাস হলো। মাদক দ্রব্যের ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার ফলে নীরার 15 বছরের কারাদণ্ড হয়। নীরার কেসের ইনভেস্টিগেশনে স্বামীহার নামও উঠে আসে। অপরাধের পরিমাণ অনুসারে স্বামীহার 5 বছরের কারাদণ্ড মঞ্জুর করে আদালত। আদালতে নিজের পাপের শাস্তির কথা শুনে নীরা স্তম্ভিত হয়ে যায়, মুখ দিয়ে কোনো শব্দটি বের করতে পারে না। স্বামীহা কান্নাকাটি করেছে পাগলের মতো, বারবার বাবা মায়ের কাছে সাহায্য চেয়েছে, পায়নি। নিরুপায় বাবা মেয়েদেরকে জেলের কয়েদি রূপে দেখে নিজেদের সহ্য করতে পারেনি, বাড়ি ফিরে যায়, মেনে নেয় পাপের শাস্তি সবারই প্রাপ্য। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরো 1টি মাস। 9 মাস চলছে প্রেগনেন্সির। এখন পুরো দমে একজন অন্তঃসত্ত্বা নারী মনে হয় পাখিকে। চুলগুলো অযত্নে অযত্নে কেমন গ্লেজ হারাচ্ছে, কোনো কিছুই আর আগের মতো মন দিয়ে করতে পারে না, মনোযোগ শুধু আগত সন্তানের দিকে। মাস পড়ার সাথে সাথেই ক্যালেন্ডারে দাগ দিয়েছে পাখি, কারণ কাঙ্ক্ষিত তারিখ আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন। এদিকে দিনের পর দিন বাচ্চার জন্য শানের পাগলামিগুলো বেড়েই চলেছে, সাথে পাখির যত্ন নেওয়াগুলো। দিন দিন পাখিরও যেন উত্তেজনার শেষ থাকে না, বারবার আয়নায় ঘুরে ঘুরে দেখা, হাত বুলিয়ে দেওয়া সবই করছে সে। আবার দিন যত গড়াচ্ছে কষ্টের কথা ভাবতে গলা শুকিয়ে কাঠ হয়ে আসে পাখির। শানের কড়া নির্দেশ, সারাদিনে বারবার পানি খেতে হবে, মুখ নাড়াতে হবে সারাদিন। কোনো প্রকার দুশ্চিন্তার ভার যেন পাখিকে স্পর্শ না করে, সেজন্য কড়া আদেশ ছিল সবার উপর। দিন যত যায় সবার আগ্রহের মাত্রা বেড়ে যায়। দিন গোনা শুরু হয়, কবে আসবে নতুন অতিথি। শর্মিলা বেগমের জান যেন ওষ্ঠাগত, আর তর সইছে না। কবে আসবে সেই দিনটা, সেটারই অপেক্ষা তার। সকালবেলা খেয়ে দিয়ে পাখি ব্যালকনিতে বসে আছে, পেটে ভীষণ চুল কাটছে, চিরুনি দিয়ে খসখস করে চুলকাতে ইচ্ছে করছে তার। শান দেখে হেসে ফেলে আর পাখিকে হাত ধরে ফেলে। মেঝেতে বসে পেটে আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার ছোট্ট শানের চুল গজিয়েছে না, সে তো আর তোমার ভেতরে থাকছে না, আর তাই সেগুলো দিয়েই তোমাকে বিরক্ত করছে। শানের কথায় অজানা ভালো লাগা এসে চেপে ধরে পাখিকে। মুচকি হেসে উঠে যেতেই শান হাতটা ধরে ফেলে, পেছন থেকে জড়িয়ে নেয়, ঘাড়ে নাকে মুখ ডুবিয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকে। পাখি শানকে ছাড়িয়ে বলে, শরম নাই? শান দাঁত কেলিয়ে হেসে বলে, একদমই নেই। হেসে ফেলে পাখি। হঠাৎ করে পাখি চাপা স্বরে বলে ওঠে, আউচ! কি হলো? চমকে উঠে প্রশ্ন করে শান। পাখি শানের হাতটা পেটের উপর রেখে বাবুর কিক দেওয়া পাটা স্পর্শ করতে দেয়। এটা আজ প্রথম না, এর আগেও কয়েকবার বাবু পেটের মধ্যে কিক দিয়েছিল, তবে শানকে কখনো সেভাবে দেখানোর সুযোগ হয়নি। শান খুশিতে আত্মহারা হয়ে যায়, বুঝতে পারে না কি করবে সে। মুখে হাত দিয়ে হাঁটু গেড়ে নিচে বসে, চামড়া ভেদ করে বাহিরে আসতে চাওয়া পা হাতটা দিয়ে ছুঁয়ে দেয় শান। একজন ছেলের জীবনে এ যেন পৃথিবীর শ্রেষ্ঠতম মুহূর্তগুলোর মাঝে প্রথম। আমার অংশ। মুখে হাত রেখেই অস্ফুট স্বরে বলে শান। পাখি আবার চিল্লিয়ে ওঠে। এবার শানের হাত শক্ত করে চেপে ধরে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। শান হন্তদন্ত হয়ে বলে, ব্যথা লাগছে? পাখি ব্যথা চেপে মিথ্যে বলে, না। এইভাবে তোমার মাকে কষ্ট দেবে না কেমন? এরপর মাথা তুলে পাখির দিকে চেয়ে আবার বলে, তোমার মা আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে, তবু কোনো শাস্তি আমি কিন্তু তাকে দিইনি, কারণ তাকে শাস্তি দেওয়ার অধিকার আমি কাউকে দিইনি। বলার পরে আলতো ঠোঁটে চুমু দেয় স্পষ্ট সেই পায়ে। পাখি ছলো ছলো চোখে চেয়ে বলে, আমি জানি আমি কত বড় অন্যায় করেছি, তার রেস কি এখনো চালু রাখবেন? শান উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, পাখি, ঘা শুকালেও কিছু কিছু ঘায়ের দাগ থেকেই যায়, ডাক্তার গভীরতা যদি বেশি হয়। বিপরীত পাশে মুখ করে রাখে শান, কণ্ঠে গাম্ভীর্যতা অক্ষুণ্ণ রেখে বলে, আমার অভাবটা তুমি সেই দিনই বুঝবে, যেদিন আমি আর তোমার কাছে থাকবো না।
এক দৃষ্টিতে চেয়ে দুদণ্ড বেয়ে জল গড়িয়ে পড়ে পাখির। নিঃশব্দে কেঁদে ফেলে শানের দৃষ্টির অগোচরে। আমি জানি এই পাপের বোঝা আমায় বয়ে বেড়াতে হবে, তাই তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। বলতে বলতেই পাখি বসে পড়ে বিছানায়। শান এগিয়ে এসে পাশে বসে। পাখির মুখটা দুহাতে তুলে শান্ত স্বরে বলে, বড়ই অন্যায় করতে যাচ্ছিলে সেবার তুমি। জীবনে এমন অনেক উত্থান পতন টানাপোনা আসে পাখি, ইভেন সামনে আরও আসবে। তাই বলে কি নিজের জীবন দিয়ে সেটা ক্ষতিপূরণ করতে হবে? একদমই না, বরং সহ্যের সাথে বেঁচে থেকে সেই অবস্থার মোকাবিলা করতে হবে। যেমন আমি চাইলেও তোমার করা অন্যায়টা ভুলতে পারছি না, আবার তোমাকে ছেড়েও দিতে পারছি না। তাই এখন তোমার উচিত আমার মন থেকে তোমার দেওয়া ঘাটা শুকিয়ে ফেলা, ইভেন ঘাটা মুছেও দেওয়া। এখন সেটা তুমি কী হয়ে দেবে সেটা তুমি ভালো জানো, আর এর ফলটা কিন্তু খুবই মিষ্টি হবে। শান উঠে দাঁড়িয়ে সাইড টেবিল থেকে ফলের প্লেটটা পাখির দিকে এগিয়ে দিতে দিতে বলে, এই যেমন ধরো, তুমি এই কয়েক মাস আগে আমার সাথে যা করেছো তার নিছকে তোমার পাগলামি ছাড়া কিছুই না। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছিলাম। বাগান বাড়িতে 3 দিন থেকেছিলাম, বাড়ির কারোর সঙ্গে কোনো যোগাযোগ করিনি। খেতে হবে। পাখির মুখে আপেলের টুকরোটা তুলে দিতে দিতে বলে শান। পাখির একদমই খেতে ইচ্ছে করছে না, চোখ ভরে আসছে নিজের করা বোকামির জন্য। তুমি এমন একজন মানুষের কথা বিলিভ করেছো যার ব্যাপারে আমি তোমাকে অনেক আগেই সাবধান করে দিয়েছিলাম, তবুও তুমি কারো কথা না শুনে বাদ দাও এসব। আমি চাইলেই তোমাকে তখনই ছেড়ে দিতে পারতাম, তাহলে কি এত সুখ পেতাম বলো? সত্যি কথা কি জানো, সাময়িক একটু কষ্ট আমাদের ভবিষ্যতে সুখের চাবিকাঠি হয়ে ধরা দেয়। আর ওই সময় কোনো ডিসিশন নেওয়ার পূর্বে ধৈর্য ধরাই আমাদের শ্রেয়। পাখি অসহায় মুখ করে বলে, আপনি জানেন ওই সময় নিঝুমের কয়েকজন ট্রেডার্স আমি কত বকেছিল? শান শান্ত ভঙ্গিতে চেয়ে থাকে পাখির দিকে। পাখি পরপর কয়েকবার নাকে ছিচকা শব্দ করে বলে, আমি কালো, অসুন্দর, আনকালচার্ড, আনসোশ্যাল গাইয়া, আপনার সাথে নাকি আমার চাই না। আমি কোনো দিক থেকেই নাকি আপনার যোগ্য নই। যোগ্যতার চেয়ে বেশি পাইলে নাকি মানুষ আমার মতো করে। আপনাকে ডিজার্ভ করি না। আরও কত কথা বলেছিল। কেউ কেউ তো এমনও বলেছিল আমার নাকি মরে যাওয়াই উচিত। শান চোখ বন্ধ করে ফেলে মুহূর্তেই। ঠোঁট দুটো গোলাকৃতি করে পরপর কতগুলো দীর্ঘশ্বাস ছেড়ে শান বলে, তাই বলে তুমি ওরকম একটা কাজ করতে যাবে? ছোটবেলা থেকে এসব শুনতে শুনতে বিশ্বাস করুন আমার আর সহ্য হয় না। আর সত্যিই তো আমি যে অন্যায় করেছি তার জন্য ওটাই বেটার ছিল। অভিমানী হয়ে দুহাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে পাখি। শান হাত সরিয়ে ওর চোখ দুটো ভালো করে মুছিয়ে বলে, যারা যারা এসব বলে তারা বাস্তব মানুষকে হিমলেট করতে রাজি থাকে। তাদের কাছে কি গল্প কি বাস্তবতা দুটোই সমান। আমি বুঝি না, একটা মানুষের দোষ ত্রুটি থাকতেই পারে, তাই বলে সেই দোষের ভাগিদার তার গায়ের রঙকে কেন হতে হবে? আরে ওরা তো বাইরের লোক, আউটসাইডার্স। আর তোমার প্রবলেমটা কি জানো, তুমি তাদের কথা কি বেশি গুরুত্ব দাও। সামিয়া বাবির বেলাতেও যেমন করেছিলে তুমি, তাদেরকে দেখিয়ে দাও যে তুমি কতটা সুখী। তারা জ্বলে পড়ে মরুক। শান পাখিকে বুকে চড়িয়ে নিতে নিতে বলে, তোমার যোগ্যতার মাপকাঠি তুমি নিজেই। একটা মানুষকে সুন্দর হতে হলে তার গায়ের রং ধবধবে সাদা রঙের দরকার পড়ে না তো। তার আচরণ, ভালো মন মানসিকতা, কথা বলার ধরন, সবাইকে আপন করার ক্ষমতা, এসবই মুখ্য ব্যাপার। কারণ যুবক চামড়াটা একদিন ঠিকই বুড়িয়ে যাবে, অবশিষ্ট হিসেবে থাকবে শেষ সময় মানুষের সাধারণ অবয়বটা। যুবক বয়সে করা ব্যবহার করো। নিঝুমের যে গুটি কয়েক রিয়ার্স তোমাকে অসুন্দর বলে খোঁটা দিয়েছে, তাদেরকে তুমি বলে দিও তোমার শান সম্পূর্ণ তুমিতেই মুগ্ধ, সম্পূর্ণ তুমিতেই আবদ্ধ। তোমায় নিয়ে যদি আমার কোনো প্রবলেম না থাকে তবে আই ডোন্ট থিঙ্ক সো যে ওদের থাকা উচিত। ভুল মানুষেরও হয়, তাই বলে তাকে হিমলেট করা মোটেই উচিত নয়। আমি তোমায় জানি, আমি তোমাকে চিনি বলেই তোমার বিপরীতে তোমার সাথে মিসবিহেভ করিনি। আমি জানতাম তোমার ভুলটা তোমার ভেঙে যাবে, আর সেদিন সব থেকে অনুতপ্ত তুমি হবে। পাখির কপালে গাঢ় চুমু এঁকে শান বলে, তোমার তুমিতেই আমার এই আমি কণায় কণায় পরিপূর্ণ, সেখানে কোনো রম্বর উপসে স্থান নেই। তোমাকে খুব ভালোবাসি পাখি। পাখি শানের টি শার্টের কলারটা হাতে চেপে বুকে মুখ গুজে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি শারজানা সাহেব। তুমি বলো তোমাকে। পাখি মাথাটা উঠিয়ে বলে, কি বললেন বুঝি না তো। বলো শান, আমি তোমাকে অনেক ভালোবাসি। রেডি, বলো এবার। পাখি লজ্জায় পড়ে যায় ভীষণ ভাবে, কিভাবে কি বলবে বুঝতে পারে না।
এভাবে হুট করে? তো বিয়ের বছর পার হয়েছে কত আগেই, অথচ এখনও আপনি আগে, সার্জন সাহেব, হার্ট সার্জন, ব্লা ব্লা ব্লা, এসব কি? হ্যাঁ, পাখি শানের কথার ধরন শুনে ঠোঁট টিপে হেসে দেয়। শান কোমরে দুহাত রেখে দাঁড়িয়ে থাকে, এক হাত নাড়িয়ে নাড়িয়ে বলে, আরে আমারও তো ইচ্ছে হয় বউয়ের মুখে তুমি একটা শোনার, নিজের নামটা অহরহ শোনার, তাই নাকি? বাচ্চার বাবা হতে চলুন, তবু ওই সব নামে ডাকো এখনো। বাচ্চাও সেটা আমি ডাকবে, আমি সেটা শিওর। পাখি উঠে দাঁড়িয়ে শানের বুকে মাথা রেখে শানের দুহাত দিয়ে নিজেকে জড়িয়ে নিতে নিতে বলে, এই মিছে রাগগুলো না করলে কি নয়? আমি তো আমার সার্জন সাহেবকে অনেক ভালোবাসি। ওই দেখো আবারও। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি শান। অট্ট হাসিতে ফেটে পড়ে পাখি। এইবার ঠিক আছে বলেই পাখিকে বুকে জড়িয়ে নেয় শান। শান পাখির মাথা বরাবর চুমু এঁকে বলে, নিচু মেমের রিটার্সটা খুব হিংসুটে, বুঝলে? সবাই শুধু নাকি আমাকে চায়। শুনুন, কমেন্ট বক্সে বলে এখন নাকি ওর ইনবক্সে বলে যে আপু শানকে চাই, তাই তারা তোমাকে হিংসে করে। রাগে ফুঁসতে থাকে পাখি, রাগী চোখে বলে, ওইগুলোকে খুন করে ফেলবো, চোখ উপড়ে কলিজা কেটে রেখে রাখবো, মনে রাখে যেন সবাই। এই মেয়েরা নিজ নিজ দায়িত্বে সিরিয়াল ভেঙে চলে যাও। হাজারবার বলেছিলাম আই এম বুকড। শানের কথায় হেসে ফেলে দুজনই। হাসির এক পর্যায়ে শান বুঝতে পারে পাখির সমস্যা হচ্ছে। শব্দ করে পাখি শানের টি শার্ট খামচে ধরে চোখ মুখ কুঁচকে ফেলে। হন্তদন্ত হয়ে শান বলে, কি হলো? ব্যথা ব্যথা করছে, চিনচিনে ব্যথা। ব্যথা সহ্য করার আপ্রাণ চেষ্টা চালিয়ে বলছে পাখি। শান হন্তদন্ত হয়ে চিৎকার করে ওঠে। পুরো বাড়িময় সেই আওয়াজ তীরের মতো বিঁধে যায়। শর্মিলা বেগম তখন ড্রয়িং রুমে সবার সাথে গল্পে মশগুল। ছেলের গলার অস্থির ডাকে গায়ের লোম দাঁড়িয়ে যায়। সবাই ছুটে চলে উপরে শানের ঘরে। সুমি দাদি চানকে ধরে ধরে নিয়ে যায় ওপরে। দরজায় দাঁড়িয়ে সবাই অবাক হয়ে যায়। পাখি পেট চেপে ধরে চাপা আর্তনাদ করে ওঠে। দাঁতে দাঁত চেপে অসহনীয় ব্যথাটা সহন করার বৃথা চেষ্টা করছে। ব্যথার চোটে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে বুকে। শান ফোনে কাউকে কিছু বলছে। শর্মিলা বেগম ছুটে এসে পাখির চোখ মুখ মুছে দিয়ে সান্ত্বনা দেয়। নিজেকে শক্ত করো মা, আল্লাহকে ডাকো। শান সেদিকে চেয়ে বুঝতে পারে অবস্থা খারাপের দিকে, তাই দ্রুত পদে এগিয়ে এসে কোলে নিতে ধরে। দাদিচান বলে ওঠে, দাদু ভাই নর্মালি হবে মনে হচ্ছে, একটু চেষ্টা করবে দিয়ে আমাদের। শান বুঝতে পারে না কি করবে এখন। পাখি অসহায় মুখে চেয়ে থাকে শানের দিকে। শান পাখির চোখের ভাষা বুঝতে পারে। চাহনিতেই বুকের ভেতর তোলপাড় শুরু হয় শানের। আগা পিছা না ভেবে বলে, আমি আর এক মুহূর্ত দেরি করতে রাজি না দাদিয়া। শর্মিলা বেগম বলে ওঠেন, বাবা একটু দেখতে দে আমাদের, নর্মালে চেষ্টা করে দেখি না একটু। আচ্ছা এক কাজ কর, নার্স পাঠিয়ে দে একজন। শান চোখ মুখ কুচকে বিরক্ত স্বরে বলে, মা এসব করে শুধু ওর কষ্টটাই বেশি হচ্ছে, মা তাছাড়া কিচ্ছু হচ্ছে না। মায়ের কথাটা শোনো, অস্ফুট স্বরে বলে পাখি। শান সেদিকে কিছুক্ষণ চেয়ে বলে, ওকে, তবে মা অযথা সময় নষ্ট করবে না, আমি নার্সকে ডেকে দিচ্ছি। ইতিমধ্যে পাখির বাবার বাড়িতেও খবর দেওয়া হয়েছে। রাশিদা বেগম হন্ততন্ত হয়ে ভাবতে থাকেন কি করবেন, কারণ বাড়িতেও তার ছেলের ঘরে 2 মাসের একটি ছোট্ট ছেলে। বিনা এসে পাশে বসে বলে, মা আপনি আপনার ছেলেসহ পাখির ওখানে যান, আমার মা তো আছেই ওখানে। ওই সময় একটা মেয়ের জন্য মায়ের হাতটা খুব প্রয়োজন মা। বিনার কথায় রাশিদা আশ্বস্ত হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েন রংপুরের উদ্দেশ্যে। পৃথিবীর সমস্ত ব্যথের সম্মিলিত রূপ বুঝি এটাই, এর থেকেও তো মৃত্যু ও যন্ত্রণা কঠিন। ভাবতেই ব্যথাটা যেন পাখির মাথা চারা দিয়ে ওঠে। নার্স এসেছে কিছুক্ষণ আগে। বাড়ির ছেলেরা ড্রয়িং রুমে বসা, অপেক্ষা শুধু একটি মিষ্টি কান্নার। শান স্থির হয়ে দাঁড়াতে পারছে না। রুমের সামনে কখনো টুল নিয়ে বসছে তো কখনো ড্রয়িং রুমে গিয়ে পায়চারি করছে। পাখির চাপা কান্নার আওয়াজ শানের বুক ফালা ফালা করে ফেলছে। শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছে পাখির। চোখ মুখ শুকিয়ে আসছে বারবার। পানির পিপাসায় জিহ্বা যেন বেরিয়ে আসছে বারবার। এত কষ্ট কেন মাতৃত্বে আল্লাহ? হঠাৎ নার্সের কথায় ভাবনার সুতো ছেড়ে পাখির।
পুরো ঘন্টাখানিক চেষ্টার পর নার্স দরজা খুলে বেরিয়ে যায়। আশপাশ শানকে খোঁজে। শান এগিয়ে এসে বলে, রাহি, কি অবস্থা ম্যামের? স্যার, অবস্থা মোটেও ভালো না। আপনি ম্যামকে মেডিকেলে নিন। এমনোটিক ফুল র্যাপচার হচ্ছে, মাত্রা অতিরিক্ত, লেবার পেইন উঠে গেছে, অথচ ডেলিভারি কোনো সিস্টেম বুঝতে পারছি না। ইমিডিয়েট মেডিকেলে না নিলে কন্ডিশন আরও কমপ্লিকেট। আমতা আমতা করে বলে রাহি। তার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ শানের ভয়কে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। ইতিমধ্যেই পাখির মা ভাই চলে এসেছেন। ড্রয়িং রুমে পৌঁছিয়েছেন তারা। নিজেকে সেখানে স্থির রাখতে পারলেন না রাশিদা। ছুটে চলে আসে উপরে। শান তখনও রাহির সাথে কথা বলছে। দরজা ঠেলে ভিতরে ঢুকে মেয়ের করুণ অবস্থা দেখে কেঁদে ফেলেন তিনি। চোখ দুটো ঝাপসা হয়ে আসে পাখির। কোনা দিয়ে জোনাকি পোকার মতো বের হচ্ছে যেন। পিটপিট করে মাকে একবার দেখে মুচকি হেসে ওঠে পাখি। রাশিদা বেগম মেয়ের হাত চেপে ধরে সান্ত্বনা দেয়। মা, মা হতে গেলে এত কষ্ট কেন মা? তোমার মেয়ে সহ্য করতে পারছে না গো মা। মায়ের থেকেও আর কোনো কষ্ট বাকি আছে এ ধরায়? প্রলাপ বকতে থাকে পাখি। শান রাহির থেকে সবটা ভালো করে জেনে নিয়ে ঘরে ঢোকে। সবাই তাকায় শানের দিকে। পাখিকে এত কষ্টের মাঝে দেখে চোখের কোণ ভরে ওঠে শানের। দ্রুত এগিয়ে কোলে তুলে নেয়। পাখি পিটপিট করার চোখে শানের গলা জড়িয়ে ধরে। গায়ে বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই হাত দুটো জড়িয়ে রাখার। শানের কাঁধ থেকে হাত পড়ে যায়। শান সেদিকে চেয়ে পাখিকে বলে, পাখি লিসেন, চোখ দুটো খোলা রাখো যান, আমাকে দেখো, তোমার হার্ট সার্জনকে দেখো প্লিজ। আধ খোলা চোখে চেয়ে থাকে শানের দিকে। এটাই যদি শেষ দেখা হয় তাহলে তাহলে মন ভরে দেখবো তোমায়। পাখির কথায় শানের পা থেমে যায়। কপট রাগ দেখিয়ে বলে, এসব কি ধরনের কথাবার্তা? আর কেউ মা হয় না, হ্যাঁ? তুমি প্রথম। থাক, আর মিছে রাগ দেখাতে হবে না। আমিও জানি তুমি ভয় পাচ্ছ। পাখি, আমি আছি তো, আল্লাহকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। নরম স্বরে বলে শান। প্রথম মা হওয়ার কষ্টটা পৃথিবীর অন্য কারোরই অনুভব করা সম্ভব না। কথা বলতে বলতে এগিয়ে আসে পাখির কাছে। রাহি দরজা খুলে পিছনে পাখিকে নিয়ে বসে। শান ড্রাইভিং সিটে বসে রাহিকে বলে, রাহি, ভালো করে ধরো ওকে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় মেডিকেলে। পেছনের গাড়িতে বাড়ির বাকিরাও চলে আসে। শানের কথায় অপারেশন থিয়েটারে রেডি আগে থেকেই। স্ট্রেচারে দ্রুত এগিয়ে নিয়ে যায় পাখিকে। গলা শুকিয়ে আসে পাখির। এই প্রথম অপারেশন নামক জিনিসের সাথে পরিচয় হতে চলেছে তার। ওটির দরজায় শান থেমে যায়। পাখি চট করেই শানের হাত ধরে ফেলে। তুমিও আসো, আমার খুব ভয় করছে। বলতে না বলতেই চোখ দিয়ে অঝরে ধারা গড়িয়ে পড়ে গালে। শান বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না। চোখ ঝাপসা হয়ে আসে তার। একজন ডাক্তার বলে, ডক্টর শান, চাইলে আসতে পারেন। আপনার মিসেস মানসিকভাবে বেশি দুর্বল। ইশারা করে পাখির দিকে। শান কাউকে ডেকে ওর ওটি ড্রেস আনতে বলে পাখির হাত ধরে দাঁড়িয়ে থাকে। এক হাত বাড়িয়ে পাখি শানকে ঝুঁকতে ইশারা করে। শান শুকনো ঢোক গিলে একটু ঝুঁকে যায়। বিশ্বাস করো, এর থেকে কষ্ট আর হয় না। আমি সহ্যই করতে পারছি না গো। জানি না ঘরটা থেকে বেঁচে ফিরবো কিনা, তাই বলছি। হ্যাঁ, আমায় ক্ষমা করে দিও আমার সমস্ত অন্যায়ের জন্য। আমি যদি মরে যাই, আমায় ক্ষমা করে দিও। শানের অনুভূতিকে এবার আর কোনো শক্তি আটকাতে পারল না। চোখের পানি ছেড়ে পাখির কপালের সাথে কপাল ঠেকিয়ে ঠোঁট কামড়ে চোখ বন্ধ রাখে। কিছুক্ষণ ওভাবে থেকে নিজেকে শান্ত করে বলে, কিচ্ছু হবে না তোমার, চলো। বলেই নিজে রেডি হয়ে পাখিকে নিয়ে ঢুকে পড়ে ওটিতে। কিছুক্ষণ পরই নার্স একটি ফুটফুটে বাচ্চাকে দেখিয়ে পাখিকে বলে, দেখেন তো ম্যামকে ইনি। এত কষ্টের ফল নিজের সন্তানকে দেখে আবেগ আপ্লুত হয়ে যায় পাখি। শব্দ করে কেঁদে ফেলে করুণ স্বরে। তবে এই কান্না দুঃখের নয়, সুখের। নার্স এবার বাচ্চাকে তুলে দেয় শানের হাতে। এই নিন স্যার, আপনার প্রিন্সেস। শানের পুরো শরীর কাঁপছে, ঘেমে নিয়ে একাকার।
কাঁপা কাঁপা হাতে বাচ্চাকে দুহাত নেয় শান। এ যেন জীবনের সকল সুখানুভূতিকে হার মানাতে সক্ষম। টুকটুক করে চেয়ে থাকা সদ্য ফোটা ফুলটি তারই অংশ। ভাবতেই সিনা টান টান হয়ে আসে শানের। কেবিনে শিফট করা হয় পাখিকে। মা মেয়ে দুজনেই সুস্থ তারা। পাখি বন্ধ হওয়া পাপড়ি দুটো টেনে খুলে বুঝতে পারে বুকের উপর তারই ছোট্ট ছানা। পরম আবেশে দুহাতে জড়িয়ে সারা মুখে অজস্র চুমু এঁকে দেয়। ঠোঁটে চুমু দিতেই সদ্য প্রস্ফুটিত ফুলটাও যেন বারবার মায়ের স্পর্শে নেতিয়ে যায়। সবাই দেখে হেসে ফেলে। সবাইকে দেখানোর জন্য বাচ্চাকে দরজা অবধি আনা হয়। একে একে সবাই দেখছে নতুন রাজকন্যাকে। সবার চোখেই খুশির ঝিলিক আজ। শান কেবিনে ঢুকে পাখির কাছে চলে যায়। সাইডে রাখা টুলটাই বসে পাখির বাঁ হাতটা নিজের দুহাতের মুঠোয় নিয়ে চুমু এঁকে দেয়। পাখি দুর্বল চিত্তে সেদিকে চেয়ে বলে, কংগ্রাচুলেশন সার্জন সাহেব, মেয়ের বাবা হলেন। শান উঠে এসে কপালে চুমু এঁকে বলে, সেম টু ইউ মিসেস সার্জন। আবেশে চোখ বন্ধ করে ফেলে পাখি। এখন কেমন লাগছে? ভালো। অস্ফুট স্বরে জবাব দেয় পাখি। আই লাভ ইউ পাখি, আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দেওয়ার জন্য। আর কোনো অপূর্ণতা নেই আমার জীবনে। পাখি ঠোঁটে কিঞ্চিত হাসি রেখে জবাব দেয়, আমারও। রেস্ট করো, আমি মেডিকেলের কাজগুলো কমপ্লিট করে আসছি, কেমন? মাথায় হাত বুলাতে বুলাতে বলে শান। এরপর একে একে সবাই পাখির সাথে কুশল বিনিময় করে। জীবনের প্রথম এই অনুভূতিগুলো সত্যি বড় অদ্ভুত। একটু আগেও মনে হচ্ছিল পৃথিবীর আলো বোধহয় নিভে গেল আমার জন্য। কত ব্যথা, কত কষ্ট সবই গায়েব হয়ে গেল তোকে দেখে। মেয়েকে বুকের উপর রেখে ভাবছে পাখি। নিজের প্রতি নিজেরই ধিক্কার আসছে আজ। সেদিন যদি সত্যি সত্যি মরে যেতাম তাহলে এই সুখটা অজানাই থেকে যেত আমার। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। 3 দিন পর পাখিকে আনা হয় বাড়িতে। ডনি টিনা মিলে বাড়িঘর সাজিয়েছে রং বেরঙের কাগজে। গাড়ি থেকে নামতেই চোখ ঝলমল করে ওঠে পাখির। শানকে চড়িয়ে আস্তে ধীরে পা ফেলে বাড়ির ভিতর ঢুকতে না ঢুকতে বাচ্চা নিয়ে কাড়াকাড়ি শুরু হয় আবার। তৃপ্তির হাসি নিয়ে পাখি সেদিকে তাকিয়ে থাকে। শানও হেসে ফেলে সবার এমন বাচ্চামি দেখে। তুমি উপরে চলো, ব্রেকফাস্ট করবে। শান বলতে বলতে পাখিকে নিয়ে খুব সাবধানে উপরে উঠে যায়। ঘরের দরজায় পা রাখতেই চক্ষু চড়ক গাছ পাখির। বিছানার পাশে ছোট্ট আর একটা বিছানা। কত সুন্দর হরেক রকমের খেলনা দিয়ে সাজানো তার ঘর। নিঃশব্দ হেসে শানকে বলে, হাসতে পাগল একটা তুমি। তোমার জন্য। পাখির কানের কাছে মুখ এনে বলে শান। সুখের সময়গুলো খুব দ্রুতই কেটে যায় চোখের পলকে। জীবনের এই সুবিশাল পথ অতিক্রম করতে প্রত্যেকটা মানুষেরই একজোড়া বিশ্বস্ত ভালোবাসাময় বন্ধুত্বপূর্ণ হতে চায়। সম্পর্কে জড়িত মানুষ দুটোর মনের মেলবন্ধন কারো হওয়া চাই। সেখানে সৌন্দর্যের স্থান নাই বা থাকলো, সময়ে অসময়ে কারণে অকারণে ভালোবাসার প্রগাঢ় স্তর থাকা চাই। শান পাখিও জীবনের হাজারটা বন্ধুর পথ অতিক্রম করে আজ তারা সুখী দম্পতির তকমা পেয়ে গেছে। দেখতে দেখতে মেয়ে জন্মানোর আজ 45 দিন হলো। সকালে উঠেই ফোন চেক করে দেখল শান। তারিখটা চোখে পড়তেই ঘুমে ঢুলু ঢুলু আধ খোলা চোখ দুটো বড় সড়ো হয়ে যায়। পাখি তখনও বেঘুরে ঘুমোচ্ছে। সারা রাত বাবুকে বারবার খাওয়ানো, ডাইপার চেঞ্জ করে দেওয়া, এসবের মাঝে একটা মায়ের রাতের ঘুম যে উবে যায় তা আর কারোরই অজানা নয়। ডান হাতের কোনোই বালিশে ঠেকিয়ে হাতের পিঠে মাথা রেখে পাখির দিকে অপলক তাকিয়ে সেই সবই ভাবছে শান। একটু ঝুঁকে পাখির গালে গাঢ় চুমু এঁকে দেয়। ঘুমের মাঝেই মুচকি হেসে ওঠে পাখি। শান উঠে আসতেই পাখির হাসির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে। ঠোঁট টিপে হেসে আবারও গালে চুমু দেয়। পাখি সামান্য নড়ে চড়ে ওঠে। শান নিঃশব্দে হেসে ঠোঁটছোড়া পাখির গালের উপর ঠেকিয়ে অজস্র চুমু খায়। পাখি বিরক্ত হয়ে চোখ না খুলে ন্যাকা স্বরে বলে, ছাড়ো না, সারা রাত বাচ্চা জ্বালাচ্ছে, সকাল হতে হতেই বাচ্চার বাঘটা জ্বালাচ্ছে। আমি থাকবোই না এ বাড়িতে। কি শুরু করলে বলো তো? ওঠো। এখন না, ঘুমাতে দাও। শান আবারও দুষ্টুমি করে পাখিকে কাতুকুতু দেওয়া শুরু করে। পাখি চট করে চোখ খুলে অনুরোধের সুরে বলে, বিশ্বাস করো আমার মাথা ঘুরছে, একটু ঘুমাই প্লিজ। ফোনের রিংটোনে শান সেদিকে তাকায়। ফোন হাতে নিয়ে অবাক হয়। এমডি স্যার, তাও এত সকালে?
ভাবতেই চোখ কপালে উঠে যায় শানের। তড়িঘড়ি করে কল রিসিভ করে। জি স্যার, নিশ্চয়ই, আই এম কামিং বলেই কল কেটে দেয় শান। দ্রুত উঠে ব্যাগ প্যাক করা শুরু করে। শাওয়ার নিয়েই দ্রুত পাখিকে ডাকে। 2-3 বার ডাকলেও পাখির ওঠার নাম গন্ধ পায় না। পরে না বলেই চলে যেতে হয়। যাওয়ার আগে ঘুমন্ত মেয়েকে সাবধানে কোলে তুলে নেয়, আদরে ভরিয়ে দেয় মেয়েকে। এরপর পাখির কপালে আলতো চুমু দিয়ে দরজা ফিরিয়ে চলে যায়। যাওয়ার সময় শর্মিলা বেগমকে সবটা বলে রওনা দেয় শান। পাখির ঘুম ভাঙে মেয়ের কান্নাজড়িত মেডিকেল নেই আজ? ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়ে কথাটা বলে পাখি। কথা শেষ হতে না হতেই কেঁদে ফেলে ইনাহ। শান নিঃশব্দে হেসে মেয়েকে আদর করতে করতে পাখিকে বলে, তোমার পেছনে কম সময়, কম ধৈর্য, কম পরিশ্রম করিনি, বুঝলে? তারই ফল আমার ইয়ানাহা। ওকে তো সময় দিতেই হবে, তাই না? পাখির টাওয়ালটা পাশে রেখে মুচকি হেসে শানের কাঁধে হাত রাখে। শান পিছনে ফিরে পাখির মুখোমুখি দাঁড়ায়। পা উঁচিয়ে পাখি শানের দু চোখের উপর গভীর চুমু এঁকে দেয়। শান গলা ছেড়ে দেয়। এক হাতে মেয়েকে আর এক হাতে পাখিকে জড়িয়ে নেয় শান। শত জন্মের স্বপ্ন তুমি, আমার জীবনে এলে কত সাধনায় এমন ভাগ্য মেলে। ভ্রু কুচকে যায় শানের। জানতো না পাখির গলা এত সুন্দর। অবাক হয়ে বলে, তুমি গান জানো? পাখি মুচকি হেসে শানের চোখে চোখ রেখে বলে। শান অবাকের চরম সীমায় পৌঁছে জিজ্ঞেস করে, হিন্দি গানও জানো? এতদিন গাওনি কেন? শানের বুকে চুমু এঁকে বলে, এতদিন পূর্ণতায় ভরা এই সুখটা ধরা দেয়নি তাই।